আমরা টাইম না নিয়ে আস্তে আস্তে আগাই, হ্যাঁ? তো আজকে আমরা দুইটা চ্যাপ্টার পড়বো। সব থেকে ইম্পর্টেন্ট এখানে রোহু ফিশটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট রোহু ফিশের থেকেও আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হিউম্যান ফিজিওলজির যে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা টাইম ওয়েস্টেজ না করে আমরা সামনে শুরু করি। এবার আসো ডাইজেশন জিনিসটা কি, হ্যাঁ? ডাইজেশন জিনিসটা কি এটা আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে। ডাইজেশনটা হচ্ছে আমাদের বডির ভিতরে, দেখো আমরা একটা খাবার খাই, ঠিক আছে, আমরা একটা খাবার মুখ থেকে নেই, তাই না? আমরা সাধারণত কিন্তু যে খাবারটা বাইরে থেকে ইনটেক করি এটা কিন্তু কমপ্লেক্স ফুড। সাধারণত ফুডের ফেট কি বলতো, একটা ফুড কেন নেই, যাতে এই ফুডটা তোমার সেলের ভিতরে তোমার এন্ট্রি নিতে পারে। দেখো এই আমার হাতের যে সেল গুলো আছে, তাই না, এই সেলগুলো বেঁচে আছে কেন দেখো তো, একদম কিন্তু লাইভ, তাই না? আমার হাতের যে সেলগুলো আছে এগুলো কিন্তু ভাইটাল আছে, তার মানে বেঁচে আছে। এটা যদি মারা যেত তাহলে দেখা যেত যে হাতের চামড়াগুলো একদম মরে গেছে, পচে গেছে, তাই না, গলে গেছে। বাট দেখো তো হাতটা আছে, আমি নড়াচড়া করতে পারতেছি হাত, তাই না, হাত নড়াচড়া করতে পারতেছি। তার মানে কি এই সেলের ভিতরে ডেফিনেটলি কিছু একটা আছে যেটা আমার হাতকে শক্তি দিচ্ছে বা এনার্জি দিচ্ছে। ওই এনার্জিকে কাজে লাগিয়ে আমি দেখো যে হাতটা নাড়াচাড়া করতে পারতেছি, বা এই যে লাইট পেনটা ধরতে পারতেছি। তো এগুলো করতে পারতেছি বিকজ আমার হাতের সেলগুলো তোমার ভাইটাল আছে বা বেঁচে আছে। কেন বেঁচে আছে? বিকজ আমাদের প্রত্যেকটা সেল, কেমন, আমি একটু ভিডিওটা এখন অফ করি। প্রত্যেকটা সেল বেঁচে থাকার জন্য দুইটা জিনিস লাগে, ঠিক আছে, প্রত্যেকটা সেল বেঁচে থাকার জন্য দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে সিম্পল ফুড লাইক গ্লুকোজ, এটা কি লাগে, একটা হচ্ছে সিম্পল ফুড যেমন গ্লুকোজ, আমি এক্সাম্পল দিলাম, মনে করো গ্লুকোজ, হ্যাঁ, একটা সেল, এটা হচ্ছে একটা সেল, তাই না? একটা সেলকে বেঁচে থাকার জন্য কি হয়, এর ভিতরে সিম্পল ফুড গ্লুকোজ যেতে হবে, এবং এর ভিতরে আমাদের রেসপিরেটরি সিস্টেম থেকে অক্সিজেন যেতে হবে। তাহলে কি হবে, গ্লুকোজ এবং অক্সিজেন অথবা যে কোনো সিম্পল ফুড আর অক্সিজেন, এরা তোমার রিয়াকশন করে কি তৈরি করবে, প্রয়োজনীয় এটিপি তৈরি করবে। সেই এটিপি হচ্ছে সেই এনার্জি, যে এনার্জিকে কাজে লাগিয়ে একটা সেল বেঁচে থাকে, তাই না? সেলের ভিতরে কিন্তু কিভাবে একটা সেল কিভাবে বেঁচে থাকে, এর ভিতরে সিম্পল ফুড যায়, সেটা গ্লুকোজ হতে পারে, সেটা অ্যামাইনো অ্যাসিড হতে পারে, সেটা ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল হতে পারে, আর কি যায়, অক্সিজেন যায়। এরা যে এটিপি তৈরি করে, এর ফলে কি হয়, একটা সেল বেঁচে থাকে। তার মানে একটা সেলের বেঁচে থাকার জন্য ডেফিনেটলি ওর সিম্পল ফুড লাগবে আর অক্সিজেন লাগবে। তাহলে মনে করো সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, আমার হাতের এই সেলগুলো, তাই না, এই সেলগুলো কিন্তু বেঁচে আছে, কেন বেঁচে আছে, এর ভিতরে ফুড গেছে। এখন কিভাবে গেছে, তাই না? তুমি নর্মাল চিন্তা করো, একটা বার্গার খাও, একটা বার্গার, তুমি বার্গারের ভিতর কি থাকে, থ্রি টাইপস ফুড থাকে, একটা কার্বোহাইড্রেট থাকে, আর একটা কি থাকে, ফ্যাটস থাকে, তাই না, মেয়োনিজ টেয়োনিজ বাটার টাটার থাকে, আর কি থাকে বলতো, আর চিকেন থাকে, তার মানে প্রোটিন থাকে, তাই না? প্রোটিন, কার্বোহাইড্রেট এবং কি লিপিড, তাই না? আমরা মেয়োনিজ দেখলাম, প্রোটিন দেখলাম, চিকেন পিসেস, তারপরে কি থাকে, আর হচ্ছে তোমার কার্বোহাইড্রেট ব্রেডটা যেটা থাকে। এখন এগুলো কিন্তু ভাই কমপ্লেক্স ফর্মে তুমি খাচ্ছ, তাহলে ওই কমপ্লেক্স জিনিস কিন্তু তোমার সেলে ঢুকতে পারবে না। প্রমাণ কি, দেখো তো, তুমি একটা বার্গার নাও, টেক আউট থেকে একটা বার্গার নিলা, আদার তুমি যে কোনো একটা খুব ভালো একটা বার্গার হাউস থেকে নিলা, তাই না, চিলক্স থেকে নিলা, তো বার্গারটা নিয়ে তুমি ইচ্ছা মতো কসলাও, একদম মানে ভর্তা বানাও, ভর্তা বানাই করে ম্যাশ করে ফেলো, ম্যাশ করে হাতের উপর সুন্দর লাগাই দাও তো, একটু পরে দেখবা বার্গারের ওই ভর্তাটা হাতের উপরেই আছে, তোমার কিন্তু সেল ইনটেক করতেছে না। তার মানে আমি কি বুঝলাম বলতো, বার্গারের ভিতরে সব জটিল পার্টিকেলস ছিল বা কমপ্লেক্স পার্টিকেলস ছিল, কমপ্লেক্স পার্টিকেলস গুলো কিন্তু তোমার বডি সেল অ্যাবজর্ব করতে পারবে না বা ইনটেক করতে পারবে না। তার মানে বডি সেলের ভিতরে ফুড ঢুকতে হলে কমপ্লেক্স ফুডকে ডেফিনেটলি কোন ফুডে পরিণত হতে হবে, অবশ্যই সিম্পল ফুডে তোমার কনভার্ট করতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্টর। তাহলে সেলের ভিতরে যাতে সিম্পল ফুড চল যেতে পারে, এই জন্য আমরা যে খাবারগুলো খাই এগুলো পেটের ভিতরে কি হতে হবে, তোমার সিম্পল ফুডে পরিণত হতে হবে। তার মানে ডাইজেশন হচ্ছে সেটা, কমপ্লেক্স ফুডকে সিম্পল ফুডে পরিণত করা। তাহলে আমরা এই যে খাবার খাচ্ছি, মুখের ভিতরে কমপ্লেক্স ফুড নিচ্ছি, এরা পেটের ভিতরে এলিমেন্টারি ক্যানেল দিয়ে পাস করে, এলিমেন্টারি ক্যানেল দিয়ে কমপ্লেক্স ফুড পাস করে, কমপ্লেক্স ফুড পাস করতে করতে এটা কি হয়, সিম্পল ফুডে পরিণত হয়। তাহলে এই যে দেখো, ডাইজেশন ইজ আ বায়োকেমিক্যাল প্রসেস থ্রু হুইচ কমপ্লেক্স ফুড ইজ কনভার্টেড ইনটু সিম্পল ফুড, তাই না, কমপ্লেক্স ফুড ইজ কনভার্টেড ইনটু সিম্পল ফুড। তার মানে এলিমেন্টারি ক্যানেলের ভিতরে সিম্পল ফুড তৈরি হওয়ার যে প্রক্রিয়া, দ্যাট উইল বি কল্ড ডাইজেশন। এবং সিম্পল ফুড তৈরি কি হলে কি হবে, এগুলো খুব সুন্দর মতো সেলে ঢুকতে পারবে। তাহলে দেখো তো ডাইজেশন জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ডাইজেশন জিনিসটা কি আমরা একটু দেখি। সেটা হচ্ছে এই যে দেখো, এলিমেন্টারি ক্যানেল, এলিমেন্টারি ক্যানেল কোত্থেকে থাকে, তোমার মাউথ ক্যাভিটি, তোমার মাউথ থেকে অ্যানাস, তাই না? তুমি যখন একটা খাবার খাও, তুমি যখন একটা খাবার খাও, এই যে
এলিমেন্টারি ক্যানেলের ভিতর থেকে খাবারটা পাস করে, উপর থেকে নিচে পাস করে। এবং এই এলিমেন্টারি ক্যানেল রিলেটেড কতগুলো এলিমেন্টারি গ্ল্যান্ড আছে বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে, ঠিক আছে? সেই গ্ল্যান্ড গুলো থেকে এনজাইম রিলিজ হয়। ফর দ্যাট রিজন কি হবে, তোমার খাবারটা সিম্পল ফুডে পরিণত হয়ে যায়। পরে কি হয়, সেই সিম্পল ফুডটা এলিমেন্টারি ক্যানেল থেকে ব্লাডে চলে যায়, ব্লাড থেকে আমাদের বিভিন্ন সেলে, সেটা হাতে আসতে পারে, সেটা তোমার মাথায় যেতে পারে, সেটা তোমার বুকে যেতে পারে, মানে বিভিন্ন অল সেলে তোমার ব্লাডের মাধ্যমে ছড়িয়ে যায়। তাহলে আমরা দেখি ফার্স্টে এলিমেন্টারি ক্যানেল কি। এলিমেন্টারি ক্যানেলের তোমার ডিরেকশন হচ্ছে মাউথ টু অ্যানাস, একদম মাউথ থেকে অ্যানাস পর্যন্ত, মানে কি ডান হাত থেকে বাম হাত, তাই না? ডান হাত দিয়ে আমরা খাই আর বাম হাত দিয়ে আমরা কি করি, তাই না? কি করি বলো, হিপ শাওয়ার নেই, তাই না? ওকে, তাহলে কি করি, যাই হোক, মানে শৌচ কাজ করেন সহজ কথায়, তাহলে ওইটা করা হয়। তাহলে মাউথ টু অ্যানাস পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার, মাউথ টু একদম অ্যানাস পর্যন্ত কি আমাদের এলিমেন্টারি ক্যানেল। এলিমেন্টারি ক্যানেল কি, যেটার ভিতর থেকে কমপ্লেক্স ফুড পাস করবে, যেটার ভিতর থেকে কি করবে, যেটার ভিতর থেকে কমপ্লেক্স ফুড পাস করবে। এখন এলিমেন্টারি ক্যানেল কি কি থাকে একটু দেখো। এলিমেন্টারি ক্যানেলের ফার্স্টে থাকে হচ্ছে মাউথ, এটা হচ্ছে মাউথ, ঠিক আছে? মাউথের পরে থাকে মাউথ ক্যাভিটি, তাই না? মাউথের একটা অংশ মাউথ ক্যাভিটি, ঠিক আছে? মাউথ ক্যাভিটির পরে থাকে হচ্ছে ফ্যারিংস, এটা কি, এটা হচ্ছে ফ্যারিংস। তাহলে দেখো তো, মাউথ, মাউথ ক্যাভিটি গেল, এরপরে আমরা কি পাবো, ফ্যারিংস। এই যে এই অংশটার নাম ফ্যারিংস, যেটা মাউথের পিছনে থাকে। এই ফ্যারিংসটার লেংথ লাগবে, ঠিক আছে, 12.5 সেন্টিমিটার। কত, 12.5 সেন্টিমিটার। ফ্যারিংস থেকে এই খাবারটা একদম নিচের দিকে যেতে হবে না, যে বড় নালীটা থাকে, এটার নাম হচ্ছে ইসোফেগাস। এটার নাম কি, ইসোফেগাস। এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে ইসোফেগাস। এটার লেংথটাও লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের নিউ বই অনুসারে এটা হচ্ছে 23 থেকে 24 সেন্টিমিটার, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, ইসোফেগাস লাগবে। এবার ইসোফেগাসটা যে কোথায় ওপেন করে, স্টমাকে। কোথায় ওপেন করবে, স্টমাক। এটার নাম কি, স্টমাক। স্টমাকের লেন্থটাও লাগবে, এটা হচ্ছে 30 সেন্টিমিটার, বাট আমরা প্রেফারেবলি দিব হচ্ছে 30.5 সেন্টিমিটার। যেটা থাকবে সেটা, যদি দুইটা আলাদা আলাদা থাকে, দুইটাই থাকে, আমরা কোনটা প্রেফার করব, আমরা প্রেফারেবলি 30.5 সেন্টিমিটার দিব, ঠিক আছে? এবারে স্টমাক শেষ হলো, তাহলে দেখো তো, ফার্স্টে মাউথ, তারপরে মাউথ ক্যাভিটি, তারপর কি ফ্যারিংস, ফ্যারিংস থেকে কি হলো, ইসোফেগাস, ইসোফেগাসের পরে কি হলো, স্টমাক, ঠিক আছে? স্টমাক, স্টমাক কি হলো দেখো তো, এটার লেংথটা লাগবে, খুব ইম্পর্টেন্ট। এবারে স্টমাকের পরে শুরু হবে হচ্ছে ইন্টেস্টাইন। কি শুরু হবে, ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন দুই টাইপের, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন আর একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তো স্টমাকের পরে শুরু হবে স্মল ইন্টেস্টাইন। কি শুরু হবে, স্মল ইন্টেস্টাইন। এই দেখো, স্মল ইন্টেস্টাইন শুরু হবে একদম এখান থেকে শুরু করে, স্মল ইন্টেস্টাইন হচ্ছে সব থেকে লম্বা অংশ পেটের ভিতরে, সব থেকে লম্বা অংশ হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? মনে করো এরকম পেঁচানো থাকে, আমি লালটা অংশ দিয়ে দেখালাম স্মল ইন্টেস্টাইন। তাহলে কি, স্টমাক থেকে কি শুরু হবে, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের যে ফার্স্ট পার্টটা দেখো তো, ইউ শেপড, দেখো তো, আমি একদম ইউ এর মতো আঁকলাম, এই দেখো তো ইউ, ঠিক আছে? এটাকে আমি একদম লাল কালার দিয়ে ডার্ক করে দিই। এটা কি বলে, ইউ শেপ যে অংশটা, ঠিক আছে? এটার নাম হচ্ছে ডিওডেনাম। এটা কি বলতো, এটা হচ্ছে ডিওডেনাম, এটা হচ্ছে ডিওডেনাম, ঠিক আছে? ডিওডেনাম, হ্যাঁ, ডিওডেনামের লেংথটাও লাগবে, এটা হচ্ছে 25 to 30 সেন্টিমিটার, 25 to 30 সেন্টিমিটার। ডিওডেনামের পরে স্মল ইন্টেস্টাইনের যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে জেজুনাম। এই অংশ কি, জেজুনাম। জেজুনাম মনে করো আমি লাল কালার দিয়ে অল্প একটু দেখাইলাম, পেঁচানো একটা অংশ, ঠিক আছে? এই এই পুরোটা হচ্ছে, এতটুকু হচ্ছে জেজুনাম, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে তোমার জেজুনাম, এটা হচ্ছে জেজুনাম, হ্যাঁ? এরপরে ডিওডেনামের সব থেকে, এই স্মল ইন্টেস্টাইনের সব থেকে বড় অংশ, আমি ডট 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 দিয়ে দেখাই, এই অংশ 3 নাম্বার যে পার্টটা, এটার নাম হচ্ছে ইলিয়াম। এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে ইলিয়াম, ঠিক আছে? তাহলে স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট, ডিওডুনাম, ডিওডেনাম, 1 নাম্বার পার্টটা হচ্ছে ডিওডেনাম, তারপর 2 নাম্বার অংশটা হচ্ছে জেজুনাম, আর 3 নাম্বার পার্টটা হচ্ছে ইলিয়াম। তাহলে কি বলো, স্মল ইন্টেস্টাইন কি কি দিয়ে গঠিত, পরীক্ষায় আসে স্মল ইন্টেস্টাইন এই যে এগুলো দিয়ে গঠিত, ঠিক আছে? দেখছো, স্মল ইন্টেস্টাইন 3টা অংশ নিয়ে গঠিত, ডিওডেনাম, ইলিয়াম, জেজুনাম। ডিওডেনামটা আমি একটু ডার্ক করে আঁকছি, এই যে ডিওডেনাম, হ্যাঁ, তারপর হচ্ছে জেজুনাম, আমি দেখো তো একটু চেক 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 দিয়ে আঁকছি, আর তারপরে ইলিয়ামটা হচ্ছে ডট ডট দিয়ে আঁকছি। তাহলে ইলিয়াম, ডিওডেনাম, জেজুনাম, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। জেজুনামের লেংথ লাগবে, এটা হচ্ছে 2.5 মিটার, কত, 2.5 মিটার। ইলিয়ামের লেংথ বইতে দেয়া নেই, এটা দেখা দেয়া আছে যে, যে হোল যে স্মল ইন্টেস্টাইন এটা 3/5 গঠন করে। তার মানে স্মল ইন্টেস্টাইনের সব থেকে বড় পার্ট কিন্তু 3 নাম্বার পার্টটা, ইলিয়াম, ঠিক আছে?
তাহলে দেখো তো ডিওডেনাম পরীক্ষায় আসবে তোমাদের স্মল ইন্টেস্টাইনে কয়টা পার্ট? তিনটা, ডিওডেনাম, ইলিয়াম, জেজুনাম। এর ভিতরে কোনটা লেংথ কত, খুব ইম্পর্টেন্ট কিন্তু লেংথ গুলো কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? জেজুনামের লেংথটা পরীক্ষায় আসছে, ইলিয়ামের লেংথ কত? 3/5, কত? 3/5, মনে থাকে যেন। ওকে, তাহলে কত? এটা হচ্ছে 2 পয়েন্ট, জেজুনাম কত? 2.5 মিটার। তাহলে হোল স্মল ইন্টেস্টাইন কত হবে? 6 to 7 মিটার। হোল স্মল ইন্টেস্টাইনের লেন্থ কত? 6 to 7 মিটার, কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোল স্মল ইন্টেস্টাইনের লেন্থটাও লাগবে। আমি কি বললাম, স্মল ইন্টেস্টাইন হচ্ছে এলিমেন্টারি ক্যানেলের সব থেকে বড় অংশ। এখন স্মল ইন্টেস্টাইন যেখানে শেষ হয়, দেখো তো, স্মল ইন্টেস্টাইন এখানে শেষ হয়েছে, স্মল ইন্টেস্টাইনে যেখানে শেষ হয় ওখানে লার্জ ইন্টেস্টাইনের শুরু হয়। ওখানে কে শুরু হয়? লার্জ ইন্টেস্টাইনের শুরু হয়। তাহলে স্মল ইন্টেস্টাইন থেকে কি শুরু হয়? লার্জ ইন্টেস্টাইন। এই দেখো লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে? এই যে দেখো, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের হচ্ছে তিনটা পার্ট। কয়টা পার্ট লার্জ ইন্টেস্টাইনের? তিনটা পার্ট, এটা মনে রাখতে হবে। লার্জ ইন্টেস্টাইনের তিনটা পার্ট। প্রথম যে পার্ট, স্মল ইন্টেস্টাইন শেষ হলো, প্রথম যে পার্টটা লার্জ ইন্টেস্টাইনের, এই পার্টটার নাম হচ্ছে সিকাম। দেখো তো, স্মল স্মল ইন্টেস্টাইনের ইলিয়াম শেষ হয়ে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে, এটার নাম কি? সিকাম। তাহলে এই অংশটার নাম কি বলো? প্রথম অংশটার নাম হচ্ছে সিকাম। সিকাম, হ্যাঁ। সিকামে একটা অংশ থাকে এক্সট্রা, যেটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। সরি, লার্জ ইন্টেস্টাইনের নাম কি বলো? সিকাম। সিকামের একটা এক্সট্রা অংশ থাকে যেটার নাম অ্যাপেন্ডিক্স। তাহলে পরীক্ষায় আসে অ্যাপেন্ডিক্স কার পার্ট? অ্যাপেন্ডিক্স হচ্ছে সিকামের পার্ট। ওকে, সিকামের পরে দেখো উল্টা ইউ আকৃতির, দেখো তো উল্টা ইউ আকৃতির হইলো না? এটাকে যদি এরকম আমরা রাখি, এই যে দেখো উল্টা ইউ আকৃতির একটা অংশ হলো না? এই অংশটার নাম হচ্ছে কোলন। এই অংশটার নাম কি? কোলন। তো কোলনটা আমরা পরে পড়ি। একদম লার্জ ইন্টেস্টাইনের যে লাস্ট পার্টটা, এটার নাম হচ্ছে রেকটাম। এখানে হচ্ছে স্টুল স্টোর করে, কি করে? স্টুল স্টোর থাকে বা স্টুল জমা থাকে। তো 3 নম্বর পার্টটার নাম কি বলো? 3 নম্বর পার্টটার নাম হচ্ছে রেকটাম, একদম লাস্ট পার্টের নাম লার্জ ইন্টেস্টাইনের। ওকে, আর মধ্যের যে ইউ শেপড অংশ, এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে কোলন। কি? কোলন, ঠিক আছে? এই কোলনের আবার 4টা পার্ট। কোলনের কয়টা পার্ট? কোলনের হচ্ছে তোমার 4টা পার্ট। কি কি পার্ট দেখো তো, একটু দেখাই। কোলনের যে 4টা পার্ট, এটা আমরা যদি একটু চিন্তা করি, দেখাই। দেখো উপরের দিকে উঠতেছে, দেখো তো কোলনের অংশকে উপরের দিকে উঠতেছে, এটা কি? এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। দেখো পাশাপাশি যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। আবার নিচের দিকে যেটা যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন। আর একটা কোলন আছে, দেখো তো এস শেপড। দেখো তো এই এই জায়গাটা দেখতে অনেকটা এস এর মতো না? দেখো তো এস এর মতো না? এই জায়গাটা কিন্তু অনেকটা এস এর মতো, দেখছো? অনেকটা এস এর মতো। এই জায়গাটার নাম হচ্ছে সিগময়েড কোলন। তাহলে কোলনের 4টা অংশ, একটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, একটা ট্রান্সভার্স কোলন, আর একটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, আর একটা কি বলো, আর একটা হচ্ছে সিগময়েড কোলন। ঠিক আছে, সিগময়েড, এটা হচ্ছে ডিসেন্ডিং, এটা হচ্ছে অ্যাসেন্ডিং, আর এটা হচ্ছে ট্রান্সভার্স। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে দেখো তো, আমাদের তিনটা জিনিস, কোলন, রেকটাম আর সিকাম, এই তিনটা জিনিস নিয়ে কি তৈরি হলো? এই তিনটা জিনিস নিয়ে তৈরি হয়েছে লার্জ ইন্টেস্টাইন। কি তৈরি হলো? লার্জ ইন্টেস্টাইন। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। তাহলে লার্জ ইন্টেস্টাইনের অংশ কি কি? লার্জ ইন্টেস্টাইন শুরু হয় কোথায়? যেখানে স্মল ইন্টেস্টাইন শেষ হয়। লার্জ ইন্টেস্টাইন তিনটা অংশ নিয়ে গঠিত। প্রথম যে পার্টটা, নীল পার্টটা, এটার নাম কি? সিকাম। এটার নাম কি? এটার নাম হচ্ছে সিকাম। ওই যে দেখো তো, আমি এঁকে দিচ্ছি, এটার নাম সিকাম। প্রথম পার্টটার নাম সিকাম। একদম লাস্ট পার্ট যেখানে স্টোর করে, এটার নাম কি? রেকটাম। আর 2 নম্বর পার্ট যেটা ইউ শেপ, দেখছো? কোলনও কিন্তু তোমার ইউ শেপড। কোলনও কিন্তু ইউ শেপ, দেখো তো উল্টা ইউ, ঠিক আছে, বাট ইউ শেপড এরকম। কোলনের 4টা পার্ট, এই যে অ্যাসেন্ডিং কোলন, এই যে পাশাপাশি যাচ্ছে, এটা ট্রান্সভার্স কোলন, এটা ডিসেন্ডিং কোলন, আর লাস্টে হচ্ছে সিগময়েড কোলন। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু। এবার আসলে এলিমেন্টারি ক্যানেলের একদম লাস্ট পার্টটার নাম হচ্ছে অ্যানাস। তাহলে অ্যানাস কিন্তু লার্জ ইন্টেস্টাইনের অংশ নয়, এটার জন্য আমি আলাদা। দেখো তো লার্জ ইন্টেস্টাইন কি, আমি সবুজ আর নীল কালার দিয়ে দেখাইছি। লার্জ ইন্টেস্টাইন আমি কি কালার দিয়ে দেখাইছি? নীল কালার দিয়ে দেখাইছি, আর সবুজ হচ্ছে ডিরেকশনটা দেখার জন্য দেখাইছি, তাই না? সবুজ কালারটা ডিরেকশন। তাহলে লার্জ ইন্টেস্টাইন কিন্তু আমি নীল দিয়ে আঁকছি, তাই না? কিন্তু আমি অ্যানাসটা কিন্তু কি কালার দিলাম? দেখো তো, অ্যানাসটা আমি সম্পূর্ণ কালো কালার দিছি। তার মানে কি, অ্যানাস কিন্তু তোমার লার্জ ইন্টেস্টাইনের অংশ নয়। এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেলের একদম লাস্ট পার্ট, যেখান থেকে স্টুল বের হয়, তাই না? রিমুভ হয়, স্টুল বের হয়ে যায়।
তাহলে অ্যানাস হচ্ছে এলিমেন্টারি ক্যানেলের একদম লাস্ট পার্ট, কিন্তু এটা তোমার লার্জ ইন্টেস্টাইনের অংশ নয়। তাহলে আমাদের এলিমেন্টারি ক্যানেল হয়ে গেল, দেখছো? এলিমেন্টারি ক্যানেল, ডাইজেস্টিভ সিস্টেমের এলিমেন্টারি ক্যানেল। এলিমেন্টারি ক্যানেলের ভিতর দিয়ে কি করে? এলিমেন্টারি ক্যানেলের ভিতর থেকে কমপ্লেক্স ফুড পাস করে। কি করে বলো তো? কমপ্লেক্স ফুড পাসেস, কমপ্লেক্স ফুড পাস করে। ঠিক আছে। এখন এই এলিমেন্টারি ক্যানেলের ভিতরে কমপ্লেক্স ফুড পাস করে, পাস করার কারণ কি? যাতে কি না এই যে কমপ্লেক্স ফুড যখন এর ভিতর থেকে পাস করবে, যাতে এরা তোমার সিম্পল খাবারে পরিণত হতে পারে, বা এরা স্প্লিটেড হয়ে, স্প্লিশনের মাধ্যমে স্প্লিটেড হয়ে যাতে এরা সিম্পল ফুডে পরিণত হতে পারে, তাই না? তাহলে সেইটা করে হচ্ছে বিভিন্ন এনজাইম। এখন এই এলিমেন্টারি ক্যানেল রিলেটেড কি থাকবে? অনেকগুলো ডাইজেস্টিভ গ্ল্যান্ড থাকবে যেগুলো থেকে এনজাইম বের হয়। তাহলে কি কি ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে আমরা একটু দেখি। ডাইজেস্টিভ গ্ল্যান্ড গুলো আমি ভায়োলেট কালার দিয়ে দেখাই। ঠিক আছে। দেখো তো আমাদের ওরাল ক্যাভিটির চারপাশে স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। স্যালাইভারি গ্ল্যান্ড আমি এরকম আঁকলাম, এরভাবে তো থাকে না, আমি মোট 6টা আঁকলাম, তাই না? তার মানে 6টা বা 3 জোড়া 3 পেয়ার স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। তাহলে এইটা এক ধরনের স্যালাইভারি গ্ল্যান্ড, এনজাইম বের করে। তারপরে দেখো, এই দেখো ডিওডেনাম, তাই না? ডিওডেনামের দুই পাশে 2টা গ্ল্যান্ড দেখা যাচ্ছে। ডিওডেনামের দুই পাশে 2টা গ্ল্যান্ড। একটা হচ্ছে তোমার, দেখো, পেপার লাইক, পেপার মানে কি? গ্রিন পেপার লাইক, দেখো এই যে এটা, এটা গ্রিন পেপার লাইক, এটার নাম হচ্ছে তোমার প্যানক্রিয়াস। এটার নাম কি? প্যানক্রিয়াস। এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। আর এদিকে আছে লিভার, তার মানে লিভার এন্ড এই দেখো এটা হচ্ছে প্যানক্রিয়াস। এরাও কি এক ধরনের ডাইজেস্টিভ গ্ল্যান্ড। দেখো তো এরা কোথায় কোথায় যায়? এই ডাইজেস্টিভ গ্ল্যান্ড এন্ড প্যানক্রিয়াস, এরা কোথায় এনজাইম দেয় দেখো তো? ডিওডেনাম। এই যে ডিওডেনাম, দেখছো? ডিওডেনামের ডান দিকে থাকে লিভার এবং বাম দিকে থাকে প্যানক্রিয়াস। ঠিক আছে। তাহলে আমাদের 3 ধরনের গ্ল্যান্ড পড়া হইলো যারা এনজাইম বের করে এই কমপ্লেক্স ফুডটাকে সিম্পল ফুড করে। ঠিক আছে। স্যালাইভারি তোমার হচ্ছে গ্ল্যান্ড আছে, প্যানক্রিয়াস আছে, আর লিভার। আরো 2 ধরনের গ্ল্যান্ড আমরা পাবো, যেটা হচ্ছে স্টমাক। এই স্টমাকের যে ওয়াল, স্টমাকের ওয়ালের নিজস্ব গ্ল্যান্ড আছে। ঠিক আছে। তাই এগুলোর নাম, স্টমাক রিলেটেড সবকিছুকে আমরা বলবো হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ঠিক আছে। তো স্টমাক যদি এটা হয়, স্টমাকটা আমি এই যে এই পুরাটাই হচ্ছে স্টমাক, তাই না? এই যে হলুদটা হচ্ছে স্টমাক। তো দেখো তো হলুদটা যদি স্টমাক আমি চিন্তা করি, এর ভিতরে দেখো তো আমি ছোট 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 ভায়োলেট, ভায়োলেট মানে কি বলো? গ্ল্যান্ড। তাহলে স্টমাকের নিজস্ব গ্ল্যান্ড আছে, এগুলোর নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ঠিক আছে। তারপরে দেখো আমাদের যে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের ভিতরে নিজস্ব গ্ল্যান্ড আছে। ঠিক আছে। স্মল ইন্টেস্টাইনের ভিতরে নিজস্ব গ্ল্যান্ড আছে, এই জন্য আমি ডট 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 এঁকে দিলাম। এই যে স্মল ইন্টেস্টাইন, যে লাল, দেখো তো এই যে লাল অংশগুলো স্মল ইন্টেস্টাইনের ভিতরেও, কিন্তু এই যে ডিওডেনামও কি স্মল ইন্টেস্টাইনের অংশ না? ডিওডেনাম, তারপর জেজুনাম, ইলেয়াম, এদের ভিতরেও কিন্তু নিজস্ব গ্ল্যান্ড আছে। তাহলে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। যেহেতু ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনের গ্ল্যান্ড, এগুলোর নাম কি হবে? ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। তাহলে একটু দেখো এই জিনিসটা কত ক্লিয়ার হয়ে যাবে এখন, খুবই ইজি হয়ে যাবে। দেখো, হিউম্যান এলিমেন্টারি সিস্টেম, এলিমেন্টারি ক্যানেল যাদের ভিতর থেকে কমপ্লেক্স ফুড পাস করে, আর ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, এগুলো কি? যেগুলো থেকে এনজাইম বের হয়, যেগুলো থেকে কি হয়? এনজাইমস রিলিজ হয়। এবং এনজাইম গুলো কি করে বলো? এই কমপ্লেক্স ফুডকে স্প্লিট করে তোমার হচ্ছে সিম্পল ফুডে পরিণত করে। এটাই তো তোমার কি? ডাইজেশন। এটাই ডাইজেশন। এখন এলিমেন্টারি ক্যানেল কি দেখো? ফার্স্টে পড়লাম মাউথ, তারপর ওরাল ক্যাভিটি, ফ্যারিংস, ফ্যারিংস এর লেন্থটা খুব ইম্পর্টেন্ট, 12.5 সেন্টিমিটার। এসোফেগাস, এসোফেগাসের লেন্থটা খুবই ইম্পর্টেন্ট, 23 থেকে 24 সেন্টিমিটার। স্টমাক, স্টমাক কত বলো? 30, বাট প্রেফারেবলি আমরা দিব 30.5 সেন্টিমিটার। পাশে পি লিখে রাখি, মানে প্রেফারেবলি। ইন্টেস্টাইন, হ্যাঁ, ইন্টেস্টাইন 2 টাইপের, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, কত? 6 থেকে 7 মিটার। ঠিক আছে। ডিওডেনাম ইউ শেপড, পরীক্ষায় আসে যে কয়টা লাইন লিখবো, অবজেক্টিভে আসবে তোমাদের এইচএসসি, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, সব জায়গায়। হ্যাঁ, মেডিকেল ডেন্টালে তো আসবেই, ভার্সিটিতেও আসে, আর এইচএসসি তো ডেফিনেটলি আসবে। ডিওডেনাম কত? লেন্থ কত? 25 to 30 সেন্টিমিটার। জেজুনামের লেন্থ কত? 2.5 মিটার। আর ইলিয়ামের লেন্থ কত? এটা হচ্ছে এই যে স্মল ইন্টেস্টাইনের 3/5 তৈরি করবে, কত? 3/5 গঠন করবে। লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন কত? 1.5 মিটার। দেখো তো এটা লিখছিলাম না আমি? লার্জ ইন্টেস্টাইন হচ্ছে, ও আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনের লেন্থটা দেওয়া হয় নাই, এটা লিখে দেই, এটা হচ্ছে 1.5 মিটার। ঠিক আছে। হুম। এর ভিতরে সিকাম, কোলন, কোলনের আবার 4টা পার্ট।
এটা কিন্তু ভুল, লার্জ ইন্টেস্টাইনের পার্ট কিন্তু অ্যানাস হবে না, এটা আমি কেটে দেই। হ্যাঁ, এটা যে লিখছে স্লাইড করছে সে ভুল করছে, এটা কিন্তু দেখো তো অ্যানাস ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের পার্ট না। তাহলে ওই যে আমি যে যতটুকু যেভাবে পড়াইছি, লার্জ ইন্টেস্টাইনের তিনটা পার্ট, এটা সিকাম কোলন রেক্টাম, ঠিক আছে। কোলনের আবার চারটা পার্ট, হ্যাঁ, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, আর এটা হচ্ছে সিগময়েড কোলন, ঠিক আছে। তার প্রত্যেকটা স্লাইড কিন্তু লাগবে, মানে প্রত্যেকটা সংখ্যা নাম্বার এখানে মনে রাখতে হবে। ডাইজেস্টিভ গ্ল্যান্ড থেকে কি হয়, এনজাইম বের হয়। কি কি আছে এখানে, স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড সংখ্যায় কয়টা, ছয়টা। লিভার সংখ্যায় কয়টা, একটা। প্যানক্রিয়াস সংখ্যায় কয়টা, একটা। এই লিভার এবং প্যানক্রিয়াস কোথায় যে মিলিত হয়, এটা খুব ইম্পর্টেন্ট, ডিওডেনাম। কোথায়, ডিওডেনামে মিলিত হয়। পাকস্থলী বা স্টমাকের নিজস্ব ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে, যেটার নাম গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ইন্টেস্টাইনের, স্মল ইন্টেস্টাইনের নিজস্ব গ্ল্যান্ড আছে, এটার নাম হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3/5 তৈরি করে, মানে 3/5, তিনের ভাগ, তিনের 5 ভাগ তৈরি করে, বুঝো নাই? 3/5 তৈরি করে ইলিয়াম, মানে স্মল ইন্টেস্টাইনের যে পুরা হোল লেংথ, এই ফুল লেংথের 3/5 হচ্ছে ইলিয়াম তৈরি করে, সেটা বলছে আর কি। আচ্ছা, এবারে আসো ওরাল ক্যাভিটি, আমরা হচ্ছে একটা একটা করে পড়বো, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে ওরাল ক্যাভিটি পড়বো আমরা। কি পড়বো, ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটিতে কি কি থাকে বলো তো? ওরাল ক্যাভিটিতে থাকে তোমার হচ্ছে, ফার্স্টে থাকে হচ্ছে, আমরা যদি চিন্তা করি দেখো তো, টিথ থাকে, তাই না? ওরাল ক্যাভিটিতে টিথ থাকে, টিথটা খুব ইম্পর্টেন্ট। টিথের চারটা টাইপস আছে, সেটা পড়তে হবে, ইনসিজার, ক্যানাইন্স, প্রিমোলার্স, মোলার্স। এখন মনে করো এটা একটা একটা মানুষের দাঁত, এটা একটা মানুষের মুখ, তাই না? এটা মুখের চারটা ভাগ, তাহলে মানুষের দাঁত সংখ্যা কয়টা, 32টা। তাহলে প্রত্যেক ভাগে তোমার 8টা করে দাঁত থাকবে, প্রত্যেক কোয়ার্টারে কত, 8টা করে দাঁত থাকবে। এখন এখন বলছে প্রত্যেক ভাগে এই 4 ধরনের দাঁতই থাকবে, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার থাকবে 2টা প্রত্যেক ভাবে, ক্যানাইন একটা, প্রিমোলার 2টা, মোলার 3টা। তাহলে দেখো তো প্রত্যেক ভাগে 8টা দাঁত, তাহলে মোট দাঁত কয়টা হলো, মোট পার্মানেন্ট টিথ হচ্ছে 32টা, মানে অ্যাডাল্ট পার্সনদের। এটাকে বলা হয় ডেন্টাল ফর্মুলা, ঠিক আছে। তাহলে দেখো এদিকে যদি চিন্তা করি আমরা, প্রত্যেক ভাগে তাহলে 32টা দাঁত হইলো না, ইনসিজার 2টা, তারপরে তোমার ক্যানাইন একটা, প্রিমোলার 2টা, মোলার 3টা। একইভাবে দেখছো, ক্যানাইন একটা, প্রিমোলার 2টা, মোলার 3টা, মোট কয়টা দাঁত হইলো, 32টা। এবার আসো, তাহলে এটা মনে রাখবো বড়দের ক্ষেত্রে, হ্যাঁ, ফর অ্যাডাল্ট ডেন্টাল ফর্মুলা। অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, অ্যাডাল্ট ডেন্টাল ফর্মুলা আমরা যদি চিন্তা করি, অ্যাডাল্ট ডেন্টাল ফর্মুলা, আইসিপিএম, এটা লিখে আমরা মনে রাখবো 2123। কি মনে রাখবো, 2123। আর ডেন্টাল ফর্মুলা অফ মিল্ক টিথ, মিল্ক টিথ বাচ্চাদের হচ্ছে, মানে মিল্ক টিথ মানে হচ্ছে বাচ্চাদের টিথ, এই মিল্ক টিথের একটা নাম হচ্ছে ডেসিডুয়াস টিথ। কি বলো, ডেসিডুয়াস টিথ। ডেসিডুয়াস টিথ মানে হচ্ছে যে দাঁত থাকে না, বাচ্চাদের দাঁত তো থাকে না, 6 বছর বয়স থেকে 12 বছরের বয়সের মধ্যে পড়ে যায়, পরে নতুন দাঁত গজায়, এই জন্য এদের একটা বলা হয় ডেসিডুয়াস টিথ। তো এটা মনে রাখবো হচ্ছে আইসিপিএম, হ্যাঁ। ওটা পড়ছিলাম 2123, এটা মনে রাখবো 2102। তার মানে কি দেখো তো, এদের প্রিমোলার থাকে না, তারপরে বাচ্চাদের দাঁতে কি থাকে না, প্রিমোলার থাকে না, P0, ঠিক আছে। তাহলে বাচ্চাদের মিল্ক টিথ কয়টা, 20টা। দেখো তো প্রত্যেক কোয়াড্রেন্টে কয়টা থাকবে, 1 2 3 4 5টা করে থাকবে। আর প্রত্যেক কোয়াড্রেন্ট ওদের কিন্তু মোলার 2টা থাকে, প্রিমোলার থাকে না। বড়দের যেমন মোলার 3টা থাকে প্রত্যেক কোয়াড্রেন্ট, ওদের 2টা থাকে, ওদের প্রিমোলার থাকে না। ক্যানাইন একটা, ইনসিজার 2টা, তারপরে হলো 5টা, তাহলে প্রত্যেক ভাগে হচ্ছে 5টা করে দাঁত থাকে। তাহলে বাচ্চাদের কিন্তু মিল্ক টিথ হচ্ছে 20টা, ঠিক আছে, আর বড়দের 32টা। আর এটা কিন্তু লাগবে 2123, 2102। এবার আসো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওরাল ক্যাভিটি টিথ, না আসলে এটা হচ্ছে টাং হবে, হ্যাঁ। ওরাল ক্যাভিটিতে টাং পড়বো এখন আমরা। টাংটা খুব ইম্পর্টেন্ট, তো টাংটা একটু দেখি। টাংটা যেটা পড়তে হবে, TUNJAV, হ্যাঁ। টাং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাংটা, হ্যাঁ। টাং যেটা পড়তে হবে সেটা হচ্ছে, টাঙের টেস্ট বাড থাকে, টাঙে কি থাকে, টেস্ট বাড থাকে, ঠিক আছে। টেস্ট বাডটা কোথায় কি থাকে, এটা কিভাবে মনে রাখবো, দেখো তো, জীবনেও ভুলবা না। মনে করো যে যখন তুমি সুইট খাও, হরলিক্স খাও, হার্শিস চকলেট মিল্ক খাও, যে কোনো চকলেটস খাও, আমরা কি করি বলো তো, হাতের উপরে নিয়ে এভাবে দেই না, হাতের উপরে নিয়ে
জিহ্বার আগায় লাগাও। কেন জিহ্বার আগায় লাগাও বা টাঙের একদম টিপে লাগাও? কারণ ওখানে সুইট। ওকে, এই জন্য আমরা সুইট কিছু খাইলে দেখবা যে সবসময় জিহ্বা দিয়ে নেই। অথবা হাতে যদি চিনি বা কোনো হরলিক্স, বুস্ট, তারপরে হচ্ছে মাল্টোভা, চকলেট জুস না মানে চকলেট পাউডার, এগুলো দিয়ে যদি আমরা নেই, অলওয়েজ কি দেখো তো জিহ্বার একদম আগাটা লাগাই দিই, মাথাটা লাগাই দিই। ঠিক আছে? কারণ কি জিহ্বার বা টাঙের একদম মাথায় থাকে হচ্ছে সুইট। টাঙের একদম মাথায় কি থাকে? সুইট। এটা দিয়ে মনে রাখবে, একদম টপে কি থাকে? সুইট। দ্য টিপ অফ দ্য টাঙে কি থাকে? সুইটনেস। ঠিক আছে? এখন এই যে বোথ সাইড, সুইটের সাথে কার মিল আছে? সল্টের মিল আছে। এটা কিভাবে মনে রাখবা? স্যালাইন বানাইতে কি লাগে বলতো? সল্ট লাগে আর সুইট লাগে। চিনি এবং লবণ মিশালেই কিন্তু স্যালাইন হয়। তার মানে সুইট জিনিসটার সাথেই আমরা সল্ট সাধারণত যোগ করে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তৈরি করি। তার মানে সুইটের চারপাশে কি থাকবে যেটা সুইটের সাথে যায়? কি যায়? সল্ট যায়, তাই না? স্যালাইন দিয়ে মনে রাখবা। সুইট দেখো, এসে সুইট, এসে সল্ট, সল্ট, তাই না? তার মানে সুইট এবং সল্ট মিলে স্যালাইন, সল্ট আছে। তাহলে তার মানে কি সুইটের দুই পাশে কি থাকবে? সল্ট থাকবে। এটা স্যালাইন বানানো দিয়ে মনে রাখবো। এবারে আসো, পৃথিবীর সব থেকে বিচ্ছিরি টেস্ট কি বলতো? বিটার, তাই না? পৃথিবীর সব থেকে বিচ্ছিরি টেস্ট হচ্ছে বিটার, তার মানে কি? তিতা। পৃথিবীর সব থেকে বিচ্ছিরি টেস্ট কি? তিতা বা বিটারনেস, তাই না? বিটারনেস বা তিতা হচ্ছে গিয়ে পৃথিবীর ওয়ার্স্ট টেস্ট। তার মানে কি এটা সব থেকে পিছনে থাকাই ভালো। তাহলে বিটারটা কোথায় থাকে দেখো তো? সব থেকে পিছনে থাকে। এবারে বিটারের সাথে কার মিল আছে, তাই না? তাহলে একদম ব্যাক পার্ট অফ দ্য টাঙে থাকে হচ্ছে বিটার। তাহলে বিটারের সাথে কার মিল আছে? সাওয়ারের মিল আছে। এটা কিভাবে মনে রাখবা? তোমরা কি জানো যে টক জিনিসটা যদি কিনা লেবুর সাথে করলা দিয়ে খাও, করলা কিন্তু আরো বেশি তিতা লাগে। সেই জন্য বলা হয় যে কখনো তিতার সাথে লেবু খাইতে হয় না। করলা যখন খায় কখনো কিন্তু দেখবে কেউ করলা সবকিছুর সাথে লেবু খায়, বাট করলার সাথে লেবু খায় না। কারণ তিতার সাথে টক মিশেলে ওটা আরো বেশি তিতা লাগে। তার মানে তিতার সাথে কার মিল আছে? টকের মিল আছে। এটা মনে রাখবে এই করলার এই কাহিনীটা দিয়ে। তাহলে দেখো তো, ব্যাক সাইডে হচ্ছে বিটার, আর বোথ সাইডস অফ দ্য ব্যাক অফ দ্য টাং, তার মানে তিতা একদম পিছনে বিটার, বিটারের দুই পাশে কি থাকবে? অ্যাসিডিটি অর সাওয়ারি। ঠিক আছে? প্রত্যেকটা লাইন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড আমি কয়টা বলছিলাম? 6টা। এটা পরীক্ষায় আসে, তার মানে 3 পেয়ার্স। ঠিক আছে? তো এই সাইডে দেখা যাচ্ছে 3টা, ওই সাইডেও 3টা আছে। এই মানুষটার এই সাইডে 3টা, ওই সাইডে 3টা আছে। কানের নিচে, এখানে দেখা যাচ্ছে কানের নিচে একটা স্যালাইভারি গ্ল্যান্ড আছে। এটার নাম হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এটার নাম কি বলো? প্যারোটিড গ্ল্যান্ড। ঠিক আছে? এটার নাম হচ্ছে জিওভা। দেখো তো, জিওভাটা এখানে থাকে না? মুখের পিছনে জিওভা থাকে না? জিওভার নিচে যে স্যালাইভারি গ্ল্যান্ড থাকবে এটার নাম কি থাকবে? সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়ালটা কোথায় থাকে? আন্ডার দ্য টাং। আন্ডার দ্য টাং। ঠিক আছে? সাব কথাটার মানে কি? সাব কথাটার নাম মানে হচ্ছে নিচে বা আন্ডার। সাব কথাটার মানে কি বলতো? সাব কথাটার মানে হচ্ছে নিচে বা আন্ডার। আর লিঙ্গুলা কথাটার মানে হচ্ছে টাং। লিঙ্গুলা কথাটা আসছে কোত্থেকে জানো? ল্যাঙ্গুয়েজ থেকে। কোত্থেকে? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু তোমার লিঙ্গুলা কথাটা আসছে। কারণ টাং দিয়ে কি তৈরি হয়? টাং ভাষা তৈরি করে। ভাষাকে তৈরি করে ল্যাং টাং। তো ভাষার ইংরেজি কি? ল্যাঙ্গুলা। সেই জন্য টাং এর আরেকটা নাম হচ্ছে লিঙ্গুলা। তাহলে দেখো তো, আন্ডার দ্য টাং কি মানে? সাব মানে হচ্ছে নিচে বা আন্ডার, আর লিঙ্গুলা মানে টাং। তার টাং এর নিচে থাকবে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এটা পরীক্ষা আসে। সাব ম্যান্ডিবুলার, ম্যান্ডিবলের নিচে থাকে। দেখো এখানে একটা হাড্ডি থাকে না, যেখানে দাঁত লাগানো থাকে আমাদের এখানে, এদিক দিয়ে তো দাঁত থাকে। এই দাঁতের যে হাড্ডিটা থাকে একদম এই পর্যন্ত সামনে, তাই না? তাহলে এটা কি? এটার নাম হচ্ছে ম্যান্ডিবল। তাহলে ম্যান্ডিবলের নিচে যেটা থাকবে এটার নাম হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এটার নাম কি বলো? সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। ঠিক আছে? এই দেখো, সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তার মানে কি? সাব মানে নিচে, তাই না? পরীক্ষায় আসে সাব মানে নিচে, আর ম্যান্ডিবল মানে, সাব ম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবলের নিচে। তাহলে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকবে ম্যান্ডিবলের নিচে। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো স্যালাইভারি গ্ল্যান্ড। এই স্যালাইভারি গ্ল্যান্ড কি রিলিজ করে? স্যালাইভারি গ্ল্যান্ড যেটা করে, স্যালাইভারি গ্ল্যান্ডটা হচ্ছে গিয়ে তোমার, স্যালাইভারি গ্ল্যান্ড যেটা আছে, সেই স্যালাইভারি গ্ল্যান্ডটা হচ্ছে তোমার স্যালাইভা সিক্রেট করে। স্যালাইভা হচ্ছে এক ধরনের এনজাইম। স্যালাইভা কি? একটা পার্টিকেল, মানে একটা লিকুইড পার্টিকেল, বাট এর ভিতরে কি থাকে? এনজাইম থাকবে, ডাইজেস্টিভ এনজাইম থাকে। এখন মনে রাখবা, স্যালাইভারি গ্ল্যান্ডে, হ্যাঁ, স্যালাইভারি গ্ল্যান্ডে নো প্রোটিন স্প্লিটিং এনজাইম, কোনো প্রোটিন স্প্লিটিং এনজাইম থাকে না। ঠিক আছে? স্যালাইভারি গ্ল্যান্ডে কি? নো প্রোটিন স্প্লিটিং এনজাইম, মানে কোনো প্রোটিন স্প্লিটিং এনজাইম থাকে না। এটা মনে রাখবা। শোনো, লিপিড নিয়ে আমরা চিন্তা করব না। লিপিড মোটামুটি সব জায়গায় ডাইজেস্ট হয়।
ঠিক আছে, আমাদের মেইনটা কাহিনী হচ্ছে গিয়া প্রোটিন এবং কার্বোহাইড্রেট, এই দুটো খুব প্যাচাল লাগে। তো মনে রাখবো আমরা লিপিড কি, লিপিড দিয়ে মনে রাখবো সব জায়গায় মোটামুটি তোমার ডাইজেস্ট হয়। কিন্তু স্যালিভারি গ্ল্যান্ডে কি দেখো তো, নো প্রোটিন স্প্লিটিং এনজাইম, তার মানে এখানে স্যালিভারি গ্ল্যান্ডে কোনো প্রোটিন স্প্লিটিং এনজাইম থাকে না। ঠিক আছে, স্যালিভারি গ্ল্যান্ড কোথায় থাকে? ওরাল ক্যাভিটিতে থাকে। স্যালিভারি গ্ল্যান্ড কোথায় থাকে? আমরা কিন্তু ওরাল ক্যাভিটি পড়তেছি, ওরাল ক্যাভিটিতে হচ্ছে এই যে ওরাল ক্যাভিটির চারপাশে স্যালিভারি গ্ল্যান্ড থাকে। তার মানে স্যালিভা কোথায় আসে? ওরাল ক্যাভিটিতে আসে। তার মানে স্যালাইভারি গ্ল্যান্ডে নো প্রোটিন স্প্লিটিং এনজাইম, এখানে কি মেইনলি কার্বোহাইড্রেট স্প্লিটিং হয়। কি হয়? কার্বোহাইড্রেট স্প্লিটিং। কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইমের নাম কি? স্যালাইভারি অ্যামাইলেজ অর টায়ালিন। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা কার্বোহাইড্রেট। এই অ্যামাইলেজ কি? অ্যামাইলেজ কিন্তু একটা কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম। কারণ অ্যামাইলোস কোথায় থাকে? অ্যামাইলেজ এনজাইম কাকে ভাঙে? অ্যামাইলোসকে ভাঙে। অ্যামাইলোস কোথায় পাই? স্টার্চ ভাঙলে পাই। একটা স্টার্চ কিন্তু একটা পলিস্যাকারাইড বা একটা বড় কার্বোহাইড্রেট। স্টার্চ ভাঙলে আমরা অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন পাই। তাহলে দেখো তো, এটা খুবই ইম্পর্টেন্ট, স্যালাইভারি গ্ল্যান্ডে যে এনজাইমটা থাকে মেইনলি, ওই এনজাইমটার নাম কি? টায়ালিন। টায়ালিন কি? এটা স্যালাইভারি অ্যামাইলেজ। অ্যামাইলেজ এনজাইম মালিকেরা কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম। ঠিক আছে, তার মানে স্যালাইভারি গ্ল্যান্ডে কোনো প্রোটিন স্প্লিটিং এনজাইম থাকে না। তার মানে এখান থেকে একটা জিনিস আমরা পড়লাম, সেটা হচ্ছে ওরাল ক্যাভিটিতে তাহলে কোনো প্রোটিন স্প্লিটিং হয় না বা কোনো প্রোটিন ডাইজেশন হয় না, এখানে অনলি কার্বোহাইড্রেট ডাইজেশন হয়, মেইনলি কার্বোহাইড্রেট ডাইজেশন হয়। লিপিডের কথা চিন্তা করবো না, কারণ লিপিড সব জায়গায় সিক্রেশন হয়। স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন কতটুকু, এটা খুব ইম্পর্টেন্ট। স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে 1200 থেকে 1500 মিলিলিটার। ঠিক আছে, পার ডে। পার ডে প্রায় 1200 থেকে 1500 মিলিলিটার, মানে প্রায় 1.2 থেকে 1.5 লিটার স্যালাইভা সিক্রেশন হয়। এই জন্যই তো লালা পড়ে আমাদের এত। যাদের লালা পড়ে না তাদের সমস্যা আছে, যাদের লালা পড়ে তারা কিন্তু ভালো আছে। ঠিক আছে, স্যালাইভা একটু অ্যাসিডিক। ঠিক আছে, পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4, এটা পড়তে হবে। তাহলে একটা পোল নিয়ে নেই, হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন দ্য স্যালাইভা, হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন দ্য স্যালাইভা। তাড়াতাড়ি অ্যান্সার করে দাও, হ্যাঁ। ওকে, ভালো করছো, নট ব্যাড। বললাম কে, স্যালাইভাতে কি থাকে? হুইচ এনজাইম ইজ মেইনলি প্রেজেন্ট ইন স্যালাইভা। তো এখানে কি ডেফিনেটলি লাইপেজ যে থাকে না সেটা না, কিন্তু তোমাকে তো সবসময় একটা আনসার দিতে হবে। তো এখানে সব থেকে কমন আনসার কি ছিল যেটা দেখতে ভালো? টায়ালিন, তাই না? স্যালাইভারি অ্যামাইলেজ অথবা টায়ালিন। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু টায়ালিন হবে। ঠিক আছে, এবার আসো, তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো যে ভাইয়া ইসে আহ, ঝাল টেস্ট বা হচ্ছে, আমি তো টেস্ট বাট পড়াইতেছি, ঝাল কিন্তু কোনো টেস্ট না, ঝাল হচ্ছে একটা ইরিটেশন। ভাইয়া, হ্যাঁ, অগ্র ভাইয়া, সরি টু হ্যাঁ, ইন্টারাপ্ট ভাই, একটু শুধু এই- একটা 1 মিনিটের জন্য একটু কাজ করতে যাচ্ছিলাম ভাই ওদের সাথে। হ্যাঁ, হ্যাঁ, একটু কি, আচ্ছা। আচ্ছা স্টুডেন্ট ভাইয়া পুরা, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়ে, যে আমি একটা পোল লঞ্চ করতেছি এখন। হ্যাঁ, সেটা হলো যে তোমরা মনে হয় বেশ কয়েকজন বলতেছিলা যে এই 3টার সময় ক্লাস করতে হয়তো বা সমস্যা হচ্ছে কিনা। তো আমি একটা পোল লঞ্চ করব যে যদি তোমরা চাও যে ক্লাস টাইমটা এই সময়ে থাকুক, আর যদি কেউ মনে করো যে না, ক্লাস টাইমটা পরিবর্তন করা দরকার বা চেঞ্জ করা দরকার, তাহলে একটু সবাই একটু জানাবা। হ্যাঁ, পোলটাতে একটু জানাও যে আসলে এই সময়ে থাকবে নাকি এই ব্যাচ টাইমটা চেঞ্জ হবে, ক্লাসের টাইমটা আর কি। সবাই একটু পার্টিসিপেট করো ভাইয়া, পুরো সবাই একটু পার্টিসিপেট করো, কারণ এটা একটু দরকার যে যদি তোমাদের মধ্যে থেকে বেশিরভাগেরই সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে টাইমটা চেঞ্জ করতে হবে। আর যদি আমরা দেখি যে না, বেশিরভাগের সমস্যা হচ্ছে না, অল্প কয়েকজনের সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হয়তো এই টাইমটাই থাকবে। হ্যাঁ, আমার মনে হয় যে আসলে চেঞ্জ করলে আবার তোমাদেরও সমস্যা, কারণ যদি এই টাইমটাকে চেঞ্জ করে সামনের দিকে তা নিতে পারবো না, 10টার দিকে বা 12টার দিকে নিতে গেলে আবার ওই পিছনের দিকে নিতে হবে হয়তো, বা এই 3টার পরিবর্তে 6টা বা 6:30 এরকম কিছু একটা হবে, তখন হয়তো আবার অনেকেরই সমস্যা বেশি হতে পারে। তো আমি এখন এখানে যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি তোমরা আহ এই সময়টাকেই বেশি ভোট করছো যে এই সময়টাই থাকুক। যদি এই পিছনে নিয়ে যায় তাহলে হয়তো আবার অনেকের সমস্যা হবে। মানে মাত্র 13 জন বলতেছো যে পরিবর্তন করা দরকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় আর
40 জনই বলছে যে পরিবর্তন করা দরকার নাই। আচ্ছা কলেজ থাকে। আচ্ছা কলেজ কি 3টা পর্যন্ত চলে? আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি দেখছি যে তোমরা, আমি শেয়ার দিচ্ছি পোলটা, তোমরা একটু দেখো যে আসলে অনেকেই বলছো, বেশিরভাগই বলছো যে ইয়া করা দরকার, এই মানে আগের টাইমটাই থাকুক, পরিবর্তন করা দরকার নাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি দু একজনের একটু প্রবলেম হয় 3টার সময় ক্লাস করতে কলেজ থাকে, তাহলে একটু যদি কষ্ট করে তোমরা ম্যানেজ করে নাও, যেহেতু ক্লাসগুলো চলতেছে, 40টা ক্লাস হবে, তো আমার মনে হয় যে তোমাদের জন্য বেটার হবে। 4টা পর্যন্ত। আচ্ছা 4টা পর্যন্ত হলে আমার মনে হয় যে যদি তোমাদের অল্প কয়েকজনের সমস্যা হয়, তাহলে কলেজ শেষ করে আসে ক্লাসটাতে জয়েন করলা, জয়েন করার পরে আর ক্লাসের তো রেকর্ডেড ভিডিওটা থাকবেই। আমার মনে হয় যদি খুব বেশি প্রবলেম না হয়, তাহলে পরে একটু রেকর্ডেড ভিডিওটা দেখে নিলে আশা করছি তোমাদের কাভার হয়ে যাবে। ঠিক আছে তাহলে অপর ভাইয়া, আপনি তাহলে কন্টিনিউ করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা অনেকেই বলতেছো ঝাল, ঝাল তো কোনো টেস্ট না। তাই টেস্ট বাড়ে কেন থাকবে? ঝাল একটা ইরিটেশন, ঠিক আছে, একটা ব্যথা। ঝাল যেটা আমরা পাই ওটা একটা মাইল্ড ব্যথা, যেটার জন্য আমাদের ই হয়, ঠিক আছে, মনে থাকে যেন, হ্যাঁ। একটা ইরিটেশন সহজ কথায়, তাই ওটা কোনো টেস্ট বেডে দেখানো হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পড়লাম যে ওরাল ক্যাভিটিতে কিন্তু কোনো প্রোটিন স্প্লিটেশন হয় না বা প্রোটিন ডাইজেশন হয় না। ওরাল ক্যাভিটিতে কি হয়? মেইনলি কার্বোহাইড্রেট ডাইজেশন হয় ডায়ালিন দিয়ে, তাই না, স্যালাইভারি অ্যামাইলেজ আছে। এবারে হচ্ছে দেখো তো, ওরাল ক্যাভিটি থেকে ওরা কোথায় আসবে? স্টমাকে আসবে, তাই না? ওরাল ক্যাভিটি থেকে ফ্যারিংসে যাবে, ফ্যারিংস থেকে তোমার হচ্ছে এই যে ওরাল ক্যাভিটি থেকে তোমার ফ্যারিংসে গেল, ফ্যারিংস থেকে ইসোফেগাস হয়ে স্টমাকে আসবে। তাহলে স্টমাকটা পড়ি, ইসোফেগাসে কোনো ডাইজেশন হয় না, জাস্ট ওরা কি করে, ট্রান্সপোর্ট করে উপর থেকে নিচে, এতটুকু ইসোফেগাস। এরপরে কি হয় বলতো, স্টমাকে আসে। স্টমাক আমাদের পড়তে হবে, একটা স্টমাক দেখো তো, এটা কি, ইসোফেগাস। স্টমাকের শুরুতে কি থাকে? ইসোফেগাস থাকে। তার মানে ইসোফেগাস যেখান থেকে শেষ হয় সেখানে স্টমাক শুরু হয়। তাহলে ইসোফেগাস আর স্টমাকের মধ্যে যে জয়েন্টটা বা যে ফাঁকাটা, এটার নাম হচ্ছে কার্ডিয়াক এন্ড, ঠিক আছে। এটার নাম কি বলো, একটা স্টমাকের কার্ডিয়াক একটা অংশ, ঠিক আছে, কার্ডিয়া, এটার নাম কি, কার্ডিয়া, যেখানে হচ্ছে ইসোফেগাস বা এলিমেন্টারি ক্যানালটা ওপেন করলো স্টমাক, এটার নাম কি, কার্ডিয়া। ওকে। ফান্ডাস, স্টমাকের উপরে যে একটা ডোম লাইক শেপ থাকে গম্বুজের মতো, ফান্ডাস পুরোটা হচ্ছে স্টমাকের বডি। এখন দেখো তো, স্টমাক শেষ হয় যে জায়গাটা, এটার নাম হচ্ছে পাইলোরিকেন বা পাইলোরাস, এটার নাম কি, পাইলোরিকেন বা পাইলোরাস। এবং স্টমাক থেকে কি শুরু হয় বলতো, একটা ইউ শেপড স্মল ইন্টেস্টাইন শুরু হয় না, এটার নাম কি ছিল? এটার নাম ছিল ডিওডেনাম। এটার নাম কি ছিল বলো? এটার নাম ছিল হচ্ছে তোমার ডিওডেনাম। ঠিক আছে, যেটার লেন্থ অফ ডিওডেনামের লেন্থ আমি আবার লিখে দিলাম, পরীক্ষায় আসছে। আর স্টমাকের লেন্থ কত বলতো? স্টমাকের লেন্থ আমরা হচ্ছে 30 সেন্টিমিটার, আর যদি 30 সেন্টিমিটার না থাকে তাহলে 30.5 সেন্টিমিটার, আর দুইটাই থাকলে আমরা 30.5 সেন্টিমিটার দিব প্রেফারেবলি। ঠিক আছে, মনে থাকে যেন প্রেফারেবলি এটা, দুইটাই পরীক্ষায় আসে, তাহলে মনে থাকবে। তো লাস্ট এন্ড হচ্ছে গিয়া কি, পাইলোরাস, যেটা ওপেন সাইড দা ডিওডেনাম দিয়ে দিলাম। তাহলে স্টমাক হচ্ছে এখান থেকে এতটুকু, মানে ইসোফেগাস শেষ হয়, স্টমাক শুরু হয়, স্টমাকের লাস্টে তোমার ডিউডেনাম শুরু হয়। এবার আসলে স্টমাকের ভিতরে আমি কি বলছিলাম, কি থাকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে। স্টমাকের ভিতর কি থাকে? স্টমাকের ভিতর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, তাই না? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কি করবে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এনজাইম বের করবে। তাহলে আমরা ওরাল ক্যাভিটিতে কি বলছিলাম, ওখানে কোনো প্রোটিন স্প্লিটিং এনজাইম নাই, কিন্তু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে মেইনলি হচ্ছে প্রোটিন স্প্লিটিং এনজাইমই আছে। কি থাকে? গ্যাস্ট্রিক ইসে কি পাবো আমরা? মেইনলি প্রোটিন স্প্লিটিং এনজাইম পাবো। তার মানে এখানে কিন্তু কোনো কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম নাই, উল্টাটা, ওরাল ক্যাভিটির ঠিক উল্টাটা। আর লিপিড সব জায়গায় পাবো, ঠিক আছে। তাহলে দেখো, স্টমাকে আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাইছি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে মেইনলি কি, নো, ঠিক আছে, এখানে নো কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, এটা খুব ইম্পর্টেন্ট, নো কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম। এখানে কি, এখানে হচ্ছে মেইনলি প্রোটিন স্প্লিশন হয় বা প্রোটিন স্প্লিটিং হয়, ঠিক আছে, প্রোটিন ডাইজেশন হয় এখানে। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কি কি আহ তোমার হচ্ছে প্রোটিন স্প্লিটিং এনজাইম বের হয় একটু বলি। এখান থেকে মূলত প্রোটিন স্প্লিটিং যে এনজাইমটা বের হয়, এটার নাম হচ্ছে পেপসিনোজেন। কি বলো? পেপসিনোজেন। এখন পেপসিনোজেনে কি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মেইন কাজ কি? এনজাইম বের করাই তো মেইন কাজ, গ্ল্যান্ডগুলোর মেইন কাজ কি? ফার্স্টে তাহলে পেপসিনোজেন কি একটা এনজাইম, এনজাইম বের হবে থেকে চিপ সেল থেকে, কারণ এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মেইন কাজ কি? ডেফিনেটলি প্রোটিন স্প্লিটিং করা।
তাই না? কারণ এই গ্ল্যান্ডগুলোর কাজ কি? এনজাইম বের করা। তার মানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের যে জায়গা থেকে এনজাইম বের হবে, পেপসিনোজেন কি? এটা প্রোটিন স্প্লিটিং এনজাইম। ঠিক আছে? তাহলে প্রোটিন স্প্লিটিং এনজাইম এখানে কি মেইনলি প্রোটিন স্প্লিটিং হয়, নো কার্বোহাইড্রেট স্প্লিশন হয়, স্প্লিটিং হয় না গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে। তার মানে যেহেতু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলোর কাজ কি, আমি বলছিলাম গ্ল্যান্ডগুলোর মেইন কাজ হচ্ছে এনজাইম বের করা বা এনজাইম সিক্রেট করা, তাই না? তার মানে এখানে তো খুব ইজি ব্যাপারটা। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের যে সেল থেকে এনজাইম বের হয় ওটার নাম কি হবে? চিফ সেল। চিফ মানে মেইন সেল। এটার নাম পেপটিক সেল, তাই না? কারণ পেপসিনোজেন বের হয়েছে, দেখো পেপসিনোজেন পেপটিক সেল থেকে বের হয়েছে। জাইমোজেনিক সেল তার মানে যে জায়গা থেকে এনজাইম বের হয়, এনজাইম কথাটা থেকে আসছে, এনজাইম জাইম আছে না, জাইমোজেনিক সেল। ঠিক আছে, জাইমোজেনিক সেল থেকে এটা বের হয়। এখন আসো, একটা সেল আছে যেটা মিউকাস সেল, ওই জায়গা থেকে মিউকাস বের হয়। মিউকাস হচ্ছে যে জায়গাটাকে অনেক পিচ্ছিল রাখে বা হচ্ছে লুব্রিকেন্টের মতো কাজ করে। ঠিক আছে, যাতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কি, এরা কি করে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কি করে বলতো? প্রোটিন স্প্লিটিং করে। আবার স্টমাক নিজেই প্রোটিন দিয়ে তৈরি। এখন ওরাও তোমার স্প্লিট হয়ে যেতে পারে না বা ডাইজেশন হয়ে যেতে পারে না, যাতে যাতে না হয় সেই জন্য স্টমাকের ওয়ালে একটা লেয়ার তৈরি করে, মিউকাস লেয়ার, যাতে ওটা না হয়। হ্যাঁ, আমাদের পড়তে হবে। আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে একটা অ্যাসিড বের হয় যেটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের হয় অক্সেন্টিক সেল বা প্যারাইটাল সেল থেকে। আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এটা কোথা থেকে তৈরি হবে? আর্জেন্টিফাইন কোষ থেকে। এই দুইটা সেল থেকে, এটা মনে রাখতে হবে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে ভিটামিন বি 12 আর হচ্ছে ফলিক অ্যাসিড, এই দুটো অ্যাবজর্পশনে সাহায্য করে। ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি 9, আর একটা ভিটামিন বি আছে সেটা হচ্ছে ভিটামিন বি 12। এরা হচ্ছে তোমার রক্তে, তাই না, এলিমেন্টারি ক্যানেল থেকে ব্লাডে তোমার এই ভিটামিন, ইম্পর্টেন্ট ভিটামিন গুলো চলে যেতে সাহায্য করে আর কি। তাহলে আর্জেন্টিফাইন সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়, আর অক্সেন্টিক সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি। হাইড্রোক্লোরিক অ্যাসিড জার্ম আছে, জার্ম কিল করে, তাই না? আমাদের এলিমেন্টারি ক্যানেলে অনেক জার্ম থাকে, এই জার্মকে কিল করে, মাইক্রোঅর্গানিজম কিল করে। শুধু তাই না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা কাজ হচ্ছে এই যে পেপসিনোজেন, এই পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে পেপসিনে পরিণত করা। কি করে? পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে পেপসিনে পরিণত করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু তোমার এই পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে পেপসিনে পরিণত করে। সেই পেপসিনটা তারপরে তোমার প্রোটিন ডাইজেশন শুরু করে। তো এখান থেকে খুব ইম্পর্টেন্ট গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সেলগুলো, এবং এটা কোনটা। তো যা দেখো তো, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কিন্তু অনেক কাজ: হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করা, মিউকাস সিক্রেশন করা, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল সিক্রেশন করা, এনজাইম সিক্রেশন করা। তো যে সেল থেকে এনজাইম বের হবে ওটাই মেইন সেল, সেই জন্য ওটার নাম চিপ সেল বা জাইমোজেনিক সেল বা পেপটিক সেল। মিউকাস সেল থেকে মিউকাস সেল, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, আর্জেন্টাইন ফেলতে তো। ক্যাসেল, ক্যাসেল কোথায় থাকে সাধারণত বলো তো? ক্যাসেল বা এগুলো আর্জেন্টিনাতে থাকে, তাই না? আমরা বিভিন্ন ধরনের ফিল্ম টিল্মে দেখছি, তাই না? তো ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল এটা কোথা থেকে বের হবে? আর্জেন্টিনা থেকে, আর্জেন্টাফাইন সেল থেকে, এটা যেন মনে থাকে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে প্যারাইটাল সেল বা অক্সেন্টিক সেল, এটা একটু মনে রাখবো আমরা। ঠিক আছে। ডেইলি প্রায় 2 লিটার্স অফ গ্যাস্ট্রিক জুস বের হয়, এটা খুব ইম্পর্টেন্ট। মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি এন্ড তোমাদের এইচএসসি, 2 লিটার্স অফ গ্যাস্ট্রিক জুস ডেইলি তোমার বের হয়। এবার আসি ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন থেকে পড়ার আসলে কিছুই নাই। ইন্টেস্টাইন অলরেডি তোমাদেরকে বলে ফেলছি, দেখো তখনই খুব সুন্দর মতো হয়ে গেছে। ইন্টেস্টাইন দুই প্রকার, একটা স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন কি কি ছিল? ডিউডেনাম, জেজুনাম, ইলেয়াম। ঠিক আছে, ডিউডেনাম কি? ওই যে ইউ শেপড, এটা কত আবার লিখি, 25 to 30 সেন্টিমিটার। জেজুনাম কত ছিল? 2.5 মিটার। ইলিয়াম কত ছিল? এর হচ্ছে হোল যে স্মল ইন্টেস্টাইন 6 to 7 মিটার, এটা 3/5 তৈরি করে। আর লার্জ ইন্টেস্টাইন কত? 1.5 মিটার। লার্জ ইন্টেস্টাইন কয়টা? তিনটা ভাগে বিভক্ত, একটা সিকাম, ঠিক আছে, এটা হচ্ছে সিকাম, সিকামের এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, আর লাস্টে হচ্ছে এটা রেকটাম। এটা কি? এটা হচ্ছে রেকটাম। আর কি আছে? এই পুরোটা হচ্ছে ইউ শেপড, এটা কি? এটা হচ্ছে কোলন। এই পুরোটা কি বলো? কোলন। ঠিক আছে, এই পুরোটা কি? কোলন। এই কোলন আবার চারটা ভাগে বিভক্ত, অ্যাসেন্ডিং কোলন উপরের দিকে, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, এই দেখো। আর এটা হচ্ছে দেখো তো এস এর মতো, এটা হচ্ছে সিগময়েড কোলন। প্রত্যেকটা জায়গাতে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে যে কোলন কয় প্রকার? 4 প্রকার: অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, সিগময়েড। আর লার্জ ইন্টেস্টাইন কয় পার্টে বিভক্ত? তিনটা, একটা সিকাম, একটা কোলন, 1 নম্বর সিকাম, একটা কোলন, আর একটা হচ্ছে রেক্টাম। অ্যানাস না কিন্তু, এই জন্য কিন্তু অ্যানাস আঁকেনি। অ্যানাস হচ্ছে এলিমেন্টারি ক্যানেলের একটা পার্ট। তাহলে দেখো স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন শুরু হবে শেষ হবে কোথায়? এই শুরু হবে কোত্থেকে?
স্টমাকের শেষ থেকে, স্টমাকের শেষের নাম কি? পাইলোরাস। এটা লেংথ কত? 6 to 7 মিটার। এই ডিওডেনাম ইউ শেপ, দেখো কথাগুলো কয়বার বলছি। জেজুনাম 2.5 মিটার লং, হ্যাঁ, 2.5 মিটার লং, হ্যাঁ। এই ফর্মস 3/5 অফ দ্য স্মল ইন্টেস্টাইন। ইলিয়াম লাস্টটা 3/5 তৈরি করে। এত বারবার পড়াইলাম, ক্লাসেই তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। স্মল ইন্টেস্টাইন থেকে কয়েকটা জিনিস পড়তে হবে, এগুলো মানে হচ্ছে তোমার ভিতরে বৈশিষ্ট্য, এটা পড়তে হবে। যেমন ভিলাই থাকে, এটা আমরা একটু পরে পড়বো, ভিলাই জিনিসটা কি, ঠিক আছে। এটা আমি পড়ি, এখন আসো আমি এগুলো আসবো, আগে একটু বুঝাই নেই। এই দেখো স্মল ইন্টেস্টাইন, আমি যখন তোমাদেরকে পড়াইছিলাম বলছিলাম স্মল ইন্টেস্টাইনেও কিন্তু গ্ল্যান্ড থাকে, তাই না? আমরা গ্ল্যান্ড পড়াইছিলাম, গ্যাস্ট্রিকের নিজস্ব গ্ল্যান্ড আছে ছোট ছোট। এই স্মল ইন্টেস্টাইনের ভিতরেও কিন্তু আমি ওই যে লাল যে স্মল ইন্টেস্টাইন আঁকছিলাম বড় ছবিটার ভিতরে, এর ভিতরে বলছিলাম ছোট 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 গ্ল্যান্ড থাকে। আবার ডিওডেনামের দুই পাশে দুইটা গ্ল্যান্ড থাকে, মনে আছে? এটার নাম ছিল প্যানক্রিয়াস, এইখানে ছিল হচ্ছে লিভার, ঠিক আছে। প্যানক্রিয়াসে সকল ধরনের ডাইজেস্টিং এনজাইম আছে বা স্প্লিটিং এনজাইম থাকে। আমাদের কিন্তু ওরাল ক্যাভিটি এন্ড স্টমাক শেষ। স্টমাকে কি ছিল? মেইনলি অনলি বা মেইনলি কি প্রোটিন স্প্লিটিং এনজাইম, এখানে কোনো কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম ছিল না। আর ওরাল ক্যাভিটিতে কি ছিল বলতো? ওরাল ক্যাভিটিতে নো প্রোটিন স্প্লিটিং এনজাইম। এখানে কি ছিল? এখানে মেইনলি কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম ছিল। আর স্টমাকে কি? স্টমাকে হচ্ছে নো, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি ছিল? নো কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম। কি ছিল? মেইনলি প্রোটিন, মেইনলি প্রোটিন স্প্লিটিং এনজাইম। কিন্তু ডিওডেনাম কি স্মল ইন্টেস্টাইনের পার্ট না? এটা খুব ইম্পর্টেন্স দিয়ে আমাদের পড়তে হবে। দেখো তো, ডিওডেনাম দেখো স্মল ইন্টেস্টাইনের পার্ট। ডিওডেনামের দুই পাশে কি থাকে? এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটা হচ্ছে লিভার। এই প্যানক্রিয়াসে অল টাইপ অফ স্প্লিটিং এনজাইম আছে, দেখছো? অল টাইপ অফ স্প্লিটিং এনজাইম প্যানক্রিয়াসে আছে। প্যানক্রিয়াস কোথায় যায়, কোথায় সিক্রেট করে? ডিওডেনামে। আবার দেখো তো, স্মল ইন্টেস্টাইনের যে নিজস্ব ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এই যে ছোট ছোট স্মল ইন্টেস্টাইনের প্রত্যেকটা জায়গায় আমি ছোট 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 ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড আঁকতেছি, কারণ ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড একটু আগে পড়ে আসছি না, এই ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডেও অল টাইপস অফ প্রোটিন স্প্লিটিং এনজাইম আছে। লিখে দিলাম, ঠিক আছে। ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এদেরও কি আছে? অল টাইপস অফ প্রোটিন স্প্লিটিং এনজাইম আছে। তাহলে বলতো, ফুডস সব থেকে বেশি ডাইজেশন কোথায় হবে? ওরাল ক্যাভিটি, স্টমাক, না স্মল ইন্টেস্টাইন? একটু সুন্দর মতো লেখো তো, সব থেকে বেশি ডাইজেশন কোথায় হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি গুড, ভেরি গুড ইশরাক, ঠিক আছে। দেখছো, সবাই আনসার করো, চ্যাট বক্সে আনসার করো, কোথায় হবে সব থেকে বেশি ডাইজেশন? স্মল ইন্টেস্টাইনে, তাই না? ওরাল ক্যাভিটি, স্টমাক আর স্মল স্মক, কারণ কি ডিওডেনামের দুই পাশে দুইটা গ্ল্যান্ড আছে, এর ভিতরে তোমার প্যানক্রিয়াসে অল টাইপস অফ স্প্লিটিং এনজাইম আছে, এবং দারদানা, নাম তো সুন্দর, স্টেলা, হ্যাঁ, নীতি, ওকে। তাহলে কি আর হচ্ছে তোমার আরটা কি বলতো? আর হচ্ছে আবার কি, আবার স্মল ইন্টেস্টাইনের নিজস্ব গ্ল্যান্ডও আছে, যেগুলোর নাম ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। এখানে কি অল টাইপস অফ স্প্লিটিং এনজাইম আছে। তার মানে স্মল ইন্টেস্টাইনে কি হয়? ফাইনাল এখন এন্ড হাইয়েস্ট ডাইজেশন হয়। এখন বলতো, ডাইজেশনের ফলে কি হয়? সিম্পল ফুড বেশি তৈরি হয়। তাহলে একটু বলতো, সব থেকে বেশি সিম্পল ফুড কোথায় থাকবে? ওরাল ক্যাভিটি, স্টমাক, না স্মল ইন্টেস্টাইন? কোথায় সব থেকে বেশি সিম্পল ফুড থাকবে? ভেরি গুড রূপন্তী, ভেরি গুড মুনিবা। এই সব থেকে বেশি সিম্পল ফুড কোথায় থাকবে? ওরাল ক্যাভিটি, স্টমাক, না হচ্ছে তোমার সিম্পল ফুড সব থেকে বেশি কোথায় থাকে? ডাইজেশনের পরে না সিম্পল ফুড তৈরি হয়, তাহলে সব থেকে বেশি সিম্পল ফুড কোথায় থাকবে? স্মল ইন্টেস্টাইনে থাকবে, তাই না? নীতি, তামিম, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনে। এখন বলো তো, সিম্পল ফুড তৈরি হওয়ার জন্য এরা ব্লাডে অ্যাবজর্ব হয়ে যাবে, না ইন্টেস্টাইনেই থেকে যেতে হবে? আমাদের মেইন উদ্দেশ্য কি? যাতে কিনা সিম্পল ফুডটা ব্লাডে যায়, ব্লাডের মাধ্যমে হোল সেলে ছড়িয়ে যায়, যাতে সেলগুলো বেঁচে থাকতে পারে। তাহলে বলতো, সিম্পল ফুড তৈরি হয়ে যাওয়ার পর সব থেকে কি হবে? অ্যাবজর্পশন হতে হবে, তাই না? কিভাবে অ্যাবজর্পশন হবে? এলিমেন্টারি ক্যানেল দিয়ে, তাই না? এই যে এলিমেন্টারি ক্যানেলের চারপাশে ব্লাড ব্লাড সেল থাকে। এই যে দেখো, আমরা যদি চিন্তা করি, এটা স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের চারপাশে অনেক ব্লাড ক্যাপিলারিজ থাকে, ব্লাড আর্টারি থাকে, ক্যাপিলারিজ থাকে, হ্যাঁ। ক্যাপিলারিজ মানে হচ্ছে ব্লাড ভেসেলস থাকে, সহজ কথায়। তো সিম্পল ফুড স্মল ইন্টেস্টাইনে তৈরি হয়ে চলে যায়। তাহলে একটু বলো তো, সব থেকে বেশি ডাইজেশন কোথায় হয়? তিনটা লাইন বলবা, সব থেকে বেশি ডাইজেশন কোথায় হয়? স্টমাক, ওরাল ক্যাভিটি, না স্মল ইন্টেস্টাইন? বলো।
বলো তাড়াতাড়ি লেখো চ্যাট বক্সে। ভেরি গুড, তামিম ঠিক আছে, রূপন্তী ঠিক আছে, ইশরাক ঠিক আছে, হৃদিতা ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন, নীতি ঠিক আছে। এখন বলো তো সব থেকে বেশি সিম্পল ফুড কোথায় থাকবে? রূপন্তী, মাহি, ওকে, কোথায় থাকবে? ভেরি গুড, মুনিবা, সুপ্রভা, কোথায় থাকবে? স্মল ইন্টেস্টাইনে, কারণ যেখানে সব থেকে বেশি, হৃদিতা ঠিক আছে, যেখানে সব থেকে বেশি ডাইজেশন হবে সেখানেই বেশি সিম্পল ফুড হবে। তাহলে একটু বুদ্ধি করে বলো তো সব থেকে বেশি ফুড অ্যাবজর্পশন কোথায় হবে? ডেফিনেটলি যেখানে সিম্পল ফুড বেশি থাকবে সেখানেই ফুড অ্যাবজর্পশন সব থেকে বেশি হবে। তাহলে বলো তো সব থেকে বেশি ফুড অ্যাবজর্পশন কোথায় হবে? ওরাল ক্যাভিটি, স্টমাক না স্মল ইন্টেস্টাইন? ভেরি গুড, কারণ যেখানে হাইয়েস্ট ডাইজেশন হবে ওখানেই কি হবে? তোমার বেশি হবে, অ্যাবজর্পশন বেশি হবে। তাহলে বলো তো স্মল ইন্টেস্টাইনে কি হয়? স্মল ইন্টেস্টাইনে ডেফিনেটলি ফুড অ্যাবজর্পশন হয়, ঠিক আছে? কি হয়? ফুড অ্যাবজর্পশন হয়। সেই জন্য স্মল ইন্টেস্টাইনে কি থাকবে? অ্যাবজর্বেবল সেল থাকবে, এবং কিছু মনে করো এটা স্মল ইন্টেস্টাইনের ওয়াল, ওয়ালটা এরকম দেখো তো প্রজেকশন থাকবে, ফোল্ডেড প্রজেকশন থাকবে, ফোল্ডেড প্রজেকশন গুলোর নাম হচ্ছে ভিলাই। তাহলে স্মল ইন্টেস্টাইনে কি থাকবে? অ্যাবজর্বেবল কিছু ভিলাই থাকবে যেগুলো হচ্ছে অ্যাবজর্ব করে। আরো কি থাকবে? গবলেট সেল থাকে, স্মল ইন্টেস্টাইনে গবলেট সেল থাকে, এরাও অ্যাবজর্ব করে, ভিলাইও অ্যাবজর্ব করে, গবলেট সেলও অ্যাবজর্ব করে, এবং আলাদা অ্যাবজর্বেবল সেল আছে এগুলো অ্যাবজর্ব করে। কেন এগুলো এরকম ভিলাই থাকে? মনে করো যে যদি কিনা তোমার অ্যাবজর্বেবল সারফেসটা এরকম থাকে তাহলে কম খাবার অ্যাবজর্ব করতে পারে না, ব্লাডে নিতে পারে না। কিন্তু যদি এরকম হয় তাহলে দেখো তো সারফেসটা বেড়ে যায় না, টেনে করো তাহলে দেখো তো অনেক খাবার কিন্তু ভিতরে ঢুকতে পারে, দেখছো? এই জন্যই কিন্তু তোমার ভিলাইটা থাকে। তাহলে স্মল ইন্টেস্টাইনে ভিলাই থাকে, গবলেট সেল থাকে, এন্ড অ্যাবজর্বেবল সেলস থাকে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবার আসি ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডে আমি কি বলছিলাম? অল টাইপস অফ স্প্লিটিং এনজাইম থাকে। তাহলে কি কি এনজাইম থাকে একটু দেখি। ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন হচ্ছে একটা প্রোটিন স্প্লিটিং এনজাইম। পেপটাইডেস, পেপটাইডেস আসছে কোত্থেকে? পেপটাইড বন্ড থেকে, এটাও প্রোটিন স্প্লিটিং এনজাইম। কারণ প্রোটিনের ভিতর কি কি হয় বলতো? অনেক অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে একটা প্রোটিন তৈরি করে। প্রোটিনের মনোমার কি? অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড লিংকের মাধ্যমে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাহলে পেপটাইডেস কি হয়? প্রোটিনকে ভাঙে। তাহলে দেখো তো ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থেকে যে এনজাইম গুলো বের হয়, ট্রিপসিনোজেন একটা, তোমাদের কিন্তু পরীক্ষা এগুলো আসে কোনটা প্রোটিন স্প্লিটিং এনজাইম, তাই না? তাহলে ট্রিপসিনোজেন, পেপটাইডেস, যেহেতু প্রোটিনে পেপটাইড বন্ড থাকে, পেপটাইডেস কি? প্রোটিন স্প্লিটিং এনজাইম। অ্যামাইলেজ, ম্যালটেজ, এগুলো কি? কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, দেখলেই বোঝা যাচ্ছে। এই সুক্রোজ, এটা কি? একটা কার্বোহাইড্রেট। ল্যাকটোজ, ল্যাকটোজ হচ্ছে দুধের কার্বোহাইড্রেট। দুধের কিন্তু দুইটা জিনিস আছে, দুধের রেনিনটা হচ্ছে প্রোটিন, আর দুধের ল্যাকটোজটা কিন্তু কার্বোহাইড্রেট। তাহলে দেখো তো কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম আছে, তাই না? ম্যালটেস কি? মল্টোজ, একটা কার্বোহাইড্রেট। অ্যামাইলোজ, একটা কার্বোহাইড্রেট। আমি বলছিলাম স্টার্চ ভাঙলে আমি অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন পাই, এগুলো সব কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম। আমরা দেখো তো লিপিড স্প্লিটিং এনজাইম আছে। তার মানে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডে অল টাইপ অফ স্প্লিটিং এনজাইম আছে। লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইনের লেংথ অলরেডি বলে ফেলছি, 1.5 মিটার। সিকাম, সিকামে কি থাকে? অ্যাপেন্ডিক্স থাকে। কোলনের চারটা পার্ট অনেকবার পড়াই আসছি, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এন্ড সিগময়েড কোলন। আর তিনটা পার্ট, তাই না? লার্জ ইন্টেস্টাইনের একটা সিকাম, একটা কোলন, আর একটা রেকটাম। আর কোলনের চারটা পার্ট, 1, 2, 3, 4, মনে থাকে যেন। রেকটামে কি থাকে? তোমার স্টুল স্টোর থাকে। তাহলে একটা পোল নিয়ে নেই, অ্যাপেন্ডিক্স ইজ এ পার্ট অফ, কোনটার পার্ট? অ্যাপেন্ডিক্সটা কিসের পার্ট? একটু তাড়াতাড়ি অ্যান্সার করে দাও। অ্যাপেন্ডিক্স ইজ দ্য পার্ট অফ হুইচ ওয়ান? বাহ, অ্যাপেন্ডিক্স কি ছিল বলো? সিকামের পার্ট। দেখো 96% ট্রু, মানে সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে থ্যাঙ্কস। এটা কি হবে? এটা তোমার সিকাম। ওকে, তাহলে আমি অফ করে দেই, এটা হচ্ছে সিকাম। এবার হচ্ছে লিভার, আমরা একটু পরে পড়ি, হ্যাঁ? আমরা যেহেতু একসাথে তোমার ইগুলো পড়তেছিলাম, ওগুলো একটু পরে শেষ করি, গ্ল্যান্ড গুলো, হ্যাঁ? কারণ লিভার হচ্ছে সব থেকে বড় গ্ল্যান্ড, ঠিক আছে, বাট লিভারের থেকেও অন্যগুলো কিন্তু আমাদের বেশি মানে ইম্পর্টেন্ট। তো লিভারটা একটু পরে পড়ি, এটাও ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তো আমরা প্যানক্রিয়াসটা একটু পড়ি। আমরা যেহেতু একটু আগে আহ পড়ে আসলাম, তাই না? তোমার হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, অল টাইপস অফ এনজাইম আছে। এই প্যানক্রিয়াসেও তোমার অল টাইপ অফ এনজাইম আছে, তাই না? প্যানক্রিয়াস দেখো কোথায় মিলিত হয়? এই দেখো প্যানক্রিয়াস এসে তোমার
ডিওডেনামে মিলিত হয়, বলে দিছিলাম। হ্যাঁ, প্যানক্রিয়াস কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াসকে একটা মিক্সড গ্ল্যান্ড, হ্যাঁ, প্যানক্রিয়াসকে একটা মিক্সড গ্ল্যান্ড বলা হয়। কেন মিক্সড গ্ল্যান্ড বলা হয়? এটার দুইটা পার্ট থাকে, একটা এক্সোক্রাইন পার্ট আর একটা এন্ডোক্রাইন পার্ট। এন্ডোক্রাইন পার্ট থেকে হচ্ছে হরমোনস বের হয়। কি বের হয়? হরমোনস। আর এক্সোক্রাইন পার্ট থেকে হচ্ছে ডাইজেস্টিভ এনজাইমস বের হয়। এক্সোক্রাইন পার্ট থেকে কি বের হয়? এনজাইম বা ডাইজেস্টিভ পার্টটা, তাই না? আর এন্ডোক্রাইন থেকে কি বের হয়? হরমোন বের হয়, যেটা হচ্ছে ওদের মেটাবলিজম করে। মেটাবলিজম মানে শরীরের অন্যান্য আহ, মানে মেটাবলিজম হচ্ছে বডিতে ডাইজেশন ছাড়া অন্য যত তোমার রিয়াকশন বডিতে, সেগুলো হচ্ছে কি? মেটাবলিজম। তাহলে এন্ডোক্রাইন পার্টটা কি? হরমোনস, যেটা হচ্ছে মেটাবলিজম করে। আর এক্সোক্রাইন পার্টটা কি করে? এনজাইম বের করে। এনজাইম কি করে? এনজাইম হচ্ছে এখানে ডাইজেস্টিভ এনজাইম। এক্সোক্রাইন কি করে? সেটা হচ্ছে ডাইজেশন করে। এক্সোক্রাইন পার্টটা থেকে কি বের হয়? ডাইজেস্টিভ এনজাইম বের হয়, যেটা ডাইজেশন করে। তাহলে এদের এক্সোক্রাইন পার্ট থেকে কি কি বের হয় বলতো? এদের এক্সোক্রাইন পার্ট থেকে প্যানক্রিয়াটিক জুস বের হয়। তাহলে প্যানক্রিয়াটিক জুস কিন্তু এক্সোক্রাইন পার্ট থেকে বের হয়। এবং এদের এই যে এক্সোক্রাইন পার্টটার নাম হচ্ছে অ্যাসিনাই। কি বলো? অ্যাসিনাস বা অ্যাসিনাই। অ্যাসিনাস হচ্ছে কি তোমার সিঙ্গুলার, আর অ্যাসিনাই হচ্ছে প্লুরাল। তাহলে এদের এক্সোক্রাইন পার্ট থেকে কি হয়? প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস কি বলতো? এদের ডাইজেস্টিভ এনজাইমস। ঠিক আছে, তাহলে ডাইজেস্টিভ এনজাইমস থেকে কি হবে? প্যানক্রিয়াটিক জুস এই যে এক্সোক্রাইন পার্টটা থেকে বের হবে। তাহলে এক্সোক্রাইন থেকে ডাইজেস্টিভ, আর এন্ডোক্রাইন থেকে হরমোন। এবং এন্ডোক্রাইন হরমোন যে পার্টটা থেকে বের হয় এটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এটা লিখে দেই, এক্সোক্রাইন পার্টটার নাম কি? অ্যাসিনাস। আর এন্ডোক্রাইন পার্টটার নাম কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে। এখন প্যানক্রিয়াস থেকে কি কি এনজাইম বের হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। অল টাইপ অফ স্প্লিটিং এনজাইম কিন্তু এখান থেকে বের হবে। তাহলে দেখো তো, ট্রিপসিন প্রোটিন স্প্লিটিং এনজাইম, অ্যামাইলেস কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, লাইপেস লিপিড স্প্লিটিং এনজাইম, কাইমোট্রিপসিন প্রোটিন স্প্লিটিং এনজাইম। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো তো, প্যানক্রিয়াটিক জুস থেকে অনেক ইম্পর্টেন্ট এনজাইম কিন্তু বের হচ্ছে। তাহলে প্যানক্রিয়াটিক এনজাইম থেকে, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এগুলো বের হয়। যেটা মনে রাখার জন্য আমাদের একটা কবিতা আছে। তাহলে প্যানক্রিয়াটিক এনজাইম আমি একটু দেখি, এখানে খুব সুন্দর মতো আছে প্যানক্রিয়াটিক এনজাইম বা প্যানক্রিয়াটিক জুস কি কি আছে। হ্যাঁ, এটা পরীক্ষায় বারবার আসে মেডিকেল ডেন্টাল ভার্সিটিতে। এটা মনে রাখার উপায় হচ্ছে, আনিস কাকা, আনিস কাকা লাইকস টু ট্রাই কোলা ব্যাংস ফ্রাই। তাহলে দেখো তো, প্যানক্রিয়াটিক জুসে কি থাকে? এতে অ্যামাইনো পেপটাইডেস। এটা কি দেখো তো? প্রোটিন স্প্লিটিং এনজাইম, তাই না? অ্যামাইনো পেপটাইডেস। কাকা কাইমোট্রিপসিন, আর একটা কাতে কি? কার্বক্সি পেপটাইডেস। লাইকস দেখো তো, লাইপেস লিপিড স্প্লিটিং এনজাইম। কোলাব্যাংস কোলাজিনেস, প্রোটিন স্প্লিটিং এনজাইম। ঠিক আছে। লাইকস টু ট্রাই, ট্রাইতে হচ্ছে কি তোমার ট্রাইপেপটাইডাস। দেখো তো, দেখলেই মনে পড়বে যে প্রোটিন স্প্লিটিং এনজাইম। তো ট্রাই আছে, ডাইপেপটাইডাসও আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা টি আছে, টুতে হচ্ছে ট্রিপসিন, খুবই ইম্পর্টেন্ট। আনিস কাকা লাইকস টু ট্রাই কোলা ব্যাংকস ফ্রাই। আনিসের একটা এতে হচ্ছে অ্যামাইনো পেপটাইডাস। তো অ্যামাইনো পেপটাইডাসটা কি? প্রোটিন স্প্লিটিং এনজাইম। আর একটা এতে হচ্ছে অ্যামাইলেস। অ্যামাইলেসটা কি হবে? কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম। তাহলে আনিস কাকা লাইকস টু ট্রাই কোলা ব্যাংকস ফ্রাই, এটা কি করবে? এটা হচ্ছে তোমার প্রোটিন স্প্লিটিং করবে। ঠিক আছে, লিপিডও করবে এবং কার্বোহাইড্রেটও করবে। তাহলে কি কি আছে? আনিস কাকা লাইকস টু ট্রাই কোলাজেন ফ্রাই। তাহলে প্যানক্রিয়াটিক জুসে প্রোটিন স্প্লিটিং এনজাইম কি কি আছে? আনিস কাকা আতে অ্যামাইনো পেপটাইডেস, কাকাতে কাইমোট্রিপসিন কার্বক্সি পেপটাইডেস। ঠিক আছে। লাইকসে লাইপেস লিপিড প্রোটিন লিপিড স্প্লিটিং এনজাইম। ট্রাইতে ট্রাইপেপটাইডেস আছে, ডাইপেপটাইডেস আছে। টুতে কি বলো? সেটা হচ্ছে তোমার ট্রিপসিন। ঠিক আছে, টিতে ট্রিপসিন। ঠিক আছে, লাইসোইক কোলাজেন্স কোলাজিনেস আর হচ্ছে প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, যে কি কি এনজাইম আছে প্যানক্রিয়াটিক জুসে। তার মানে কি দেখো, প্যানক্রিয়াটিক জুসে অল টাইপ অফ স্প্লিটিং এনজাইম আছে, প্রোটিন কার্বোহাইড্রেট লিপিড। এখন এরা সবাই কোথায় জমা হয়? এই কার্বোহাইড্রেট যে, এই যে একটু আগে বললাম যে প্যানক্রিয়াটিক জুস কোথায় যে মিলিত হয়, এরা হচ্ছে এই যে ডিওডেনামে। ডিওডেনামকে স্মল ইন্টেস্টাইন দেখছো, অল টাইপস অফ এনজাইম পাইছে, সেই জন্য সব থেকে বেশি ই ঘটে। তাহলে এটা মানে ডিউডেনামে কি বা হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইন কি, ডিউডেনাম পার স্মল ইন্টেস্টাইনে সব থেকে হাইয়েস্ট স্প্লিটিং ঘটে। ঠিক আছে, তাহলে একটা পোল নিয়ে নেই।
হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন প্যানক্রিয়াটিক জুস? প্যানক্রিয়াটিক জুসে কোন এনজাইমটা প্রেজেন্ট? তাড়াতাড়ি অ্যান্সার করে দাও, ভালো মতো অ্যান্সার করো। হ্যাঁ, এনজাইম বলছে কিন্তু, হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন প্যানক্রিয়াটিক জুস, ভালো মতো অ্যান্সার করো। প্যানক্রিয়াটিক জুস বলছে। পেপসিন কিন্তু যে দাগাবা তারে খুন করবো, কারণ পেপসিন কিন্তু আমি স্টমাকে বলছি, যারা পেপসিন দাগাইছো কেটে ফেলো। প্যানক্রিয়াটিক জুস বলছি, এটা তো তোমার স্টমাক বলি নাই। পেপসিন কাটো, পেপসিন চেঞ্জ করো, যারা যারা পেপসিন দাগাইছো চেঞ্জ করো, নাহলে কিন্তু ওইগুলোরে আমি খুন করবো এখন। ওকে, প্যানক্রিয়াটিক জুসে বলছি। আনিস কাকা লাইকস টু ট্রাই কোলা ব্যাংকস ফ্রাই, আমি অফ করে দিলাম। ঠিক আছে, দেখো কঠিন, তারপরও 76% পারছো, নট ব্যাড। এটা কি একবার আনসার করার পরে চেঞ্জ করা যায় না? না, ঠিক আছে, সমস্যা নাই। তো নট ব্যাড, কনসেন্ট্রেশন এটা কঠিন ছিল, তো এটা কি হবে? ট্রিপসিন, তাই না? এই পেপসিন কোথায় ছিল? পেপসিন তো ছিল তোমার হচ্ছে স্টমাকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে, এটা তো হবে না। হ্যাঁ, আর ম্যালটোজ আর ল্যাকটোজ একে এজ আছে। ম্যালটেজ ল্যাকটেজ যদি হইতো সেটা কি ছিল? ম্যালটেজ ল্যাকটেজ কোথায় পাইছিলাম? ওই যে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডে। কিন্তু এখানে ম্যালটোজ আছে ল্যাকটোজ আছে, এরা কেন দেখা? ম্যালটোজ ল্যাকটোজ তো এনজাইম না, এখানে এনজাইম বলছে। ম্যালটোজ ল্যাকটোজ কি? এটা দুইটা কার্বোহাইড্রেট। ওকে, তাহলে আসো আমাদের প্যানক্রিয়াস থেকে আরেকটা জিনিস পড়তে হবে। আমাদের এক্সোক্রাইন পার্টটা গেল, অ্যাসিনাস থেকে এনজাইম। এবার হচ্ছে ওদের কি পড়বো আমরা? ওদের যে এন্ডোক্রাইন পার্টটা, ওদের এন্ডোক্রাইন পার্টটার নাম কি? ওদের এন্ডোক্রাইন পার্টটার নাম হচ্ছে আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্সে 4টা সেল থাকে, আলফা, বিটা, ডেল্টা, আর একটা গামা বা পিপি। আলফা থেকে হচ্ছে গ্লুকান পিয়ন বের হয়, বারবার মেডিকেলে পরীক্ষায় আসছে, তোমাদের এইচএসসি ডেন্টালে ভার্সিটিতে আসছে। বিটা সেল থেকে হচ্ছে ইনসুলিন বের হয়, মেডিকেল ডেন্টাল ভার্সিটি। বিটা সেল থেকে ইনসুলিন। ইনসুলিন কারা নেয়? ডায়াবেটিক রোগীরা নেয়। কি নেয় বলতো? ডায়াবেটিস রোগীরা ইনসুলিন নেয়। কারণ কি? ডায়াবেটিক রোগীদের কি রক্তে গ্লুকোজ বেশি থাকে। ইনসুলিন করে কি? এই ডায়াবেটিক রোগীদের গ্লুকোজটাকে ধাক্কা মেরে লিভারে পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? লিভারে পাঠিয়ে দেয়, এটা মনে রাখবা। ফলে কি হয়? রক্তে গ্লুকোজ কমে যায়, লিভারে গ্লুকোজ বেড়ে যায়। ঠিক আছে, তাহলে ইনসুলিন কি করে? গ্লুকোজের পরিমাণ কমায়। কিভাবে মনে রাখবে? ডায়াবেটিক রোগীর ইনসুলিন নেয় কারণ ইনসুলিনের সুগার বেশি থাকে, তাহলে এরা সুগার কমায় ব্লাডে। আর গ্লুকাগন, দেখো তো আগন আছে, গ্লুকাগন লাস্টে কি? আগন। আগন দিয়ে মনে রাখবা আগমন। আগমন কথাটার মানে কি? বাড়ানো বা আসা। তাহলে এরা গ্লুকোজ লেভেল আগমন ঘটায় বা গ্লুকোজ লেভেল বাড়ায়। ইনসুলিনের উল্টাটা কাজ করে। এই দুটো আসে, আর দুটো রিডিং পড়বা। ডেল্টা সেল থেকে সোমাটোস্টেনিন, আর গামা সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এটা অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এবার হচ্ছে আমরা লিভার পড়বো। ঠিক আছে, এখন আমরা লিভার পড়বো। লিভার মেইনলি কি করে? এখান থেকে আমাদের পড়তে হবে লিভার মেইনলি যেটা করে। লিভার কোথায় থাকে? ডিউডেনামের ডান পাশে। ঠিক আছে, এখান থেকে আমাদের একটা জিনিসই মেইনলি পরীক্ষায় আমরা ভুল করি, লিভার কিন্তু বাইল প্রোডাকশন করে। প্রোডাকশন অফ বাইল কে করে? লিভার। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, আর বাইল স্টোরড ইন গল ব্লাডার। বাইল কি হয়? স্টোরড ইন গল ব্লাডার। এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না। যদি বলে যে বাইল প্রোডাকশন কে করে, পট করে গল ব্লাডারে দাগাইলে হবে না। ঠিক আছে, এখন এই বাইলের কাজ কি? বাইলের কাজ হচ্ছে ইমালসিফিকেশন করা। কি করা? ইমালসিফিকেশন। এই যে লিভারের ভিতরে বাইল হলো, এই বাইলটা কোথায় থাকে বলতো? স্টোরড থাকে তোমার হচ্ছে গল ব্লাডারে। সেই গল ব্লাডার থেকে বাইলটা কোথায় আসে দেখো তো? ডিউডেনামে। ঠিক আছে, আর এটা কি? বাইল আসে বাম দিক থেকে, তাই না? ডিউডেনামে এই যে ডান দিক থেকে আসে। আর ডিউডেনামের বাম দিকে কে থাকে বলতো? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে একটা ডাক্ট আসে। তো এই যে কমন বাইল ডাক্ট, কি বলে? কমন বাইল ডাক্ট, তাই না? এই বাইল নিয়ে আসে কে? কমন বাইল ডাক্ট। ঠিক আছে, আর প্যানক্রিয়াটিক ডাক্ট আছে প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াটিক ডাক্ট আসে প্যানক্রিয়াস থেকে। এই কমন বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট এরা মিলিত হয় ডিউডেনামে। কোথায় মিলিত হয়? ডিউডেনামে। দেখছো? এরা ডিউডেনামে, এই যে এখান থেকে একটা আসলো, এখানে আসলো, এখান থেকে একটা আসলো, এখানে আসলো, এখানে মিলিত হয়ে ডিউডেনামে। এই যেখানে মিলিত হয় এটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটারে কিন্তু তোমার কমন বাইল ডাক্ট যেটা লিভার থেকে আসে এবং প্যানক্রিয়াটিক ডাক্ট একসাথে মিলিত হয়, ওটার নাম কি? অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা মানে ফোলা জায়গা, যেখানে এসে মিলিত হয় ওখানে একটু ফুলে যায়, ওটার নাম কি? অ্যাম্পুলা অফ ভ্যাটার, যেটা ডিউডেনামে থাকে। এবার আসো বাইলের কাজ কি? এই বাইলের কাজ হচ্ছে ইমালসিফিকেশন করা। ইমালসিফিকেশন মানে কি? হ্যাঁ, এটা আমাদের মাথার ভিতর কোশ্চেন জাগে যে হোয়াট ডু ইউ মিন বাই ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন কথাটার মানে হচ্ছে ফ্যাটি ফুডস যেটা আছে এটাকে স্মলার পার্টিকলসে পরিণত করা। ঠিক আছে, বাইলস কি করে বলতো? যত ফ্যাটি ফুডস আছে এটাকে স্মল করে, কারণ তাহলে কি লিপিড তোমার ডাইজেশনে বাইল কিন্তু হেল্প করে।
ঠিক আছে, এই যে ডিউটেনামে আসে লিপিডকে ছোট ছোট, কারণ যখন ছোট ছোট করবে ওরা কি রিয়াকশন ভালো করতে পারবে, ভালো মতো স্প্লিট হতে পারবে। ঠিক আছে, এবার আসলে লিভার থেকে কয়েকটা লাইন পড়তে হবে। লিভার ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি। এটাকে অর্গানিক ল্যাবরেটরি বলা হয়, কারণ এই লিভারের ভিতরে প্রচুর পরিমাণে কেমিক্যাল রিয়াকশন হয়। ঠিক আছে, প্রচুর কেমিক্যাল রিয়াকশন হয়। লিভারে 4টা ইনকমপ্লিট লোবস আছে, একটা রাইট, একটা লেফট, একটা কোয়াড্রেট, আর এটা হচ্ছে তোমার কর্ডেট। ঠিক আছে, এটার জন্য মনে থাকে। তাহলে এই লাইনগুলো আমি পড়াবো না, কারণ পড়াই আসছি। এই যে কমন বাইল ডাক্ট যেটা আছে, এই যে কমন বাইল ডাক্ট কি ডিউডেনামে অ্যাম্পুল অফ ব্যাটারের মাধ্যমে ওপেন করে। লিভারের ভিতরে গ্লিসন্স ক্যাপসুল থাকে, এটা মেডিকেল ডেন্টাল ভার্সিটি তোমাদের এইচএসসি তো আসতে পারে, যে গ্লিসন্স ক্যাপসুল কোথায় থাকে, তোমার লিভারে। এটা আমি লিখে দেবো, একসাথে লাস্টে লিখে দিব, সমস্যা নেই, এই জন্য আমার সাথে থাকতে হবে, কেউ যাবা না। এখন আসলে লিভারের আরো অনেক ফাংশন আছে, বললাম না এরা কি করে বলতো, এদের ভিতরে প্রচুর পরিমাণে কেমিক্যাল রিয়াকশন হয়। তো দেখো এর অনেক ফাংশন আছে। আমি একটু কি বললাম, ইনসুলিন কি করে, ডিক্রিজেস দ্য গ্লুকোজ লেভেল ইন দ্য ব্লাড। কি করে, গ্লুকোজ, ব্লাডে গ্লুকোজ কমায় কে, ইনসুলিন। ইনসুলিনকে কমায় ওরা কি করে, ধাক্কা মেরে কোথায় পাঠিয়ে দেয়, লিভারে। তার মানে কি লিভারে গ্লুকোজ বেড়ে যায়। তাহলে লিভারে কি হয়, সেই গ্লুকোজ স্টোর হয় গ্লাইকোজেন হিসেবে। তাহলে দেখো তো, এক্সেস গ্লুকোজ অফ ব্লাড ইজ কনভার্টেড ইনটু গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি, একটা পলিমার, অনেকগুলো পলিমার। আর গ্লুকোজ কি বলতো, একটা মনোমার। তাহলে রক্তে যখন প্রচুর পরিমাণে গ্লুকোজ হবে, সেই গ্লুকোজটা কোথায় যাবে, কনভার্টেড ইনটু গ্লাইকোজেন। ঠিক আছে, লিভারে যে গ্লাইকোজেনে, কারণ কোথায় বলো, হ্যাঁ এই যে গ্লুকোজটা এক্সেস গ্লুকোজ হইলে ইনসুলিন ওটাকে কোথায় পাঠায়, ইনসুলিন ওটাকে লিভারে পাঠায়। লিভারে পাঠানোর পরে কি হয় বলতো, এরা অনেকগুলো গ্লুকোজ মিলে, তাই না, মনে করো বডির রক্তে ব্লাডে এক্সেস গ্লুকোজ, ওটা কোথায় যাবে, ওটা তোমার লিভারে যাবে। কোথায় যাবে, লিভারে যাবে। লিভারে যাওয়ার পর অনেকগুলো গ্লুকোজ মিলে কি তৈরি হবে, পলিমার গ্লাইকোজেন তৈরি হবে। তার মানে লিভার কি করে, গ্লাইকোজেন স্টোর করে। ঠিক আছে, আর এরকম গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ মিলে তোমার গ্লাইকোজেন হওয়াটাকে বলা হয়, গ্লাইকোজেন যে হওয়াচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, আর গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়া মানে কি গ্লাইকোজেনেসিস। কোথায় হয়, লিভারে হয়। কোথায় হচ্ছে, লিভারে হচ্ছে। ঠিক আছে, তাহলে লিভার কিন্তু স্টোর করে, লিভার ব্লাডও স্টোর করে, কিছু ভিটামিন স্টোর করে। এর ভিতরে ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে এডেক, এডিকে। ঠিক আছে, 6টা ভিটামিন আছে আমাদের ভিতরে। ফ্যাট সলিউবল হচ্ছে এডিকে, এবং ওয়াটার সলিউবল হচ্ছে ভিটামিন বি এন্ড সি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কথাগুলো। ওকে, এছাড়া মিনারেল স্টোর করে। এই বাইল স্টোর করে না, বাইল কি, দেখো এই কথাটা বলে দিছি, বাইল ইজ প্রডিউসড বাই লিভার বাট স্টোরড ইন দ্য গল ব্লাডার, মনে থাকে যেন। Okay? তাহলে আসো আমরা এই ব্যাপারগুলো একটু দেখি। কার্বোহাইড্রেট মেটাবলিজম তোমার লিভারে কিভাবে হয়, দেখো তো, গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মানে কি, গ্লাইকোজেনেসিস, গ্লাইকো মানে কি বলো, গ্লাইকোজেন, আর জেনেসিস মানে হচ্ছে ফরমেশন বা ফর্ম। তাহলে গ্লাইকোজেন ফর্ম, গ্লাইকোজেন ফর্ম হবে কিভাবে, অনেকগুলো গ্লুকোজ মিলে গ্লাইকোজেন, কারণ গ্লুকোজ হচ্ছে মনোমার এবং গ্লাইকোজেন হচ্ছে পলিমার। এটা কোথায় হবে, লিভারে হবে। তার মানে লিভার কিন্তু এই যে গ্লাইকোজেনেসিস করে। ঠিক আছে, অনেক এক্সেস গ্লুকোজ জমা রাখে। ঠিক আছে, গ্লাইকোলাইসিস এটা আমি পড়াবো না, এটা হচ্ছে যে তোমার রেসপিরেশনের ফার্স্ট ফেজ। গ্লাইকোলাইসিস কিন্তু কিছুই না, এটা হচ্ছে যে গ্লুকোজ ভেঙে যে দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, মনে আছে, অ্যারোবিক রেসপিরেশনের ফার্স্ট ফেজ যেটা সাইটোপ্লাজমে হয়। তো লিভারের সাইটোপ্লাজমেও গ্লাইকোলাইসিস হতে পারে। তাহলে গ্লাইকোজেনেসিস একটা, আর গ্লাইকোলাইসিস হচ্ছে আমরা জানি, আমরা ওই যে অ্যারোবিক রেসপিরেশনে 4টা ফেজ পড়ছিলাম না, গ্লাইকোলাইসিস, তারপর অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, তারপরে ক্রেবস সাইকেল, তারপর হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ওইটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে অ্যারোবিক রেসপিরেশনের ফার্স্ট ফেজ। এখন গ্লাইকোজেনেসিস মানে কি, গ্লাইকোজেন তৈরি, মানে গ্লাইকোজেন ফর্মেশন, ফর্ম, জেনেসিস মানে তৈরি। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি, গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লাইকোজেনোলাইসিস মানে কি, লাইসিস মানে হচ্ছে ভাঙা, লাইসিস মানে হচ্ছে টু ব্রেক ডাউন। ঠিক আছে, তাহলে গ্লাইকোজেনোলাইসিস মানে কি, গ্লাইকোজেন ভাঙা। তো গ্লাইকোজেন কি, পলিমার। গ্লাইকোজেন কি ছিল, পলিমার। গ্লাইকোজেন থেকে পলিমার হয়ে ব্রেকডাউন, দেখো, প্রসেস অফ গ্লুকোজ প্রোডাকশন, কি হবে, গ্লাইকোজেন ভেঙে তাহলে কি ছোট মনোমার বা গ্লুকোজ তৈরি হবে। এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে ব্রেকডাউন মানে ভাঙা, আর গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেন ভাঙা। গ্লুকোনিওজেনেসিস, নিউ মানে হচ্ছে নিউ, নিউ কথাটা হচ্ছে নিউ,
তো দেখো তো গ্লাইকোজেনেসিসে কি হয়েছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়েছে। গ্লাইকোজেনেসিস মানে কি, গ্লাইকোজেন তৈরি, কিন্তু হচ্ছে কিন্তু একটা কার্বোহাইড্রেট থেকেই। গ্লাইকোজেনও একটা কার্বোহাইড্রেট, গ্লুকোজও একটা কার্বোহাইড্রেট, অনেকগুলো মনোমার মিলে গ্লাইকোজেন তৈরি হয়েছে, বাট দুইটাই কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট থেকেই বড় কার্বোহাইড্রেট তৈরি হয়েছে। ঠিক আছে, কিন্তু গ্লুকোনিওজেনেসিস মানে কি, মানে হচ্ছে গ্লুকোজ প্রোডাকশন হবে নতুন কোনো কিছু থেকে, নতুন কোনো সোর্স থেকে। তাহলে গ্লুকোজ প্রোডাকশন ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স, যেমন অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল, এগুলো থেকে যদি তোমার গ্লুকোজ তৈরি হয়, এটার নাম কি গ্লুকোনিওজেনেসিস বা নিউ গ্লুকোজেনেসিস। প্রোটিন মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম কিছু না, ডিঅ্যামাইনেশন, এটা লিভারে ঘটে। ঠিক আছে, ডিঅ্যামাইনেশন, ইউরিয়া ফরমেশন। ডিঅ্যামাইনেশন কি, আমরা যে প্রোটিন খাই, প্রোটিনের ভিতর কি থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে। তো অ্যামাইনো অ্যাসিডের আমরা যদি ফর্মুলা লিখি, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলা, তাই না? আমরা সবাই জানি অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলা এটা। তো অ্যামাইনো অ্যাসিডের ভিতরে কি হয়, ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া, যখন বডিতে এক্সেস অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, প্রোটিন বেশি খায়, এই অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইন গ্রুপটা বের হয়ে যায়। তাহলে অ্যামাইন গ্রুপটা যখন বের হয়ে যায়, এটা কি, ডি মানে কি মাইনাস, তাহলে ডিঅ্যামাইনেশন, অ্যামাইন গ্রুপ বের হয়ে যায়, এটার নাম কি, ডিঅ্যামাইনেশন। এই অ্যামাইন গ্রুপ বের হয়ে যাওয়ার পরে কি হয়, ইউরিয়া তৈরি হয়। এই অ্যামাইনোটা চলে গেল, অ্যামাইন অ্যাসিডটা চলে যাওয়ার পরে কি তৈরি হয়, ইউরিয়া তৈরি হয়। সেই ইউরিয়া ফরমেশনটাও লিভারে হয়। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা খুব প্যাচ লাগে, লিভারে কিন্তু ডিঅ্যামিনেশন হচ্ছে, ফলে ওয়াস্ট প্রোডাক্ট ইউরিয়া ফরমেশন হচ্ছে, কিন্তু ইউরিয়া এক্সক্রিট করে কিন্তু কিডনি, ইউরিয়া এক্সক্রিট বা ত্যাগ করে কে, কিডনি। এগুলো যেন ভুল না করো। তাহলে এই দুইটা কিন্তু প্যাচ, ইউরিয়া ফরমেশন বা ডিঅ্যামিনেশন কোথায় হয়, লিভারে, বাট ইউরিয়া এক্সক্রিট করে, হ্যাঁ, কনফিউশনটা লিখে দিলাম প্লাস কনফিউশন, কিন্তু ইউরিয়া এক্সক্রিট করে হচ্ছে কি তোমার কিডনি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, লিভারে কি হয়, লিভারে হচ্ছে তোমার আমাদের যে আরবিসি, হ্যাঁ, আরবিসি কতদিন বাঁচে, 120 দিন বা 4 মাস বাঁচে। ঠিক আছে, তা লিভারে কি হয়, লিভারে কিন্তু তোমার আরবিসি ব্রেকডাউন হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আরবিসি তে যে সেলগুলো, লিভারের যে সেলগুলো আরবিসি ব্রেকডাউন করে, ওদের নাম কি, কাপ্পার সেল। কি সেল, কাপ্পার সেল। কাপ্পার সেল কিন্তু লিভারে থাকে। এগুলো সব একসাথে আমি লিখে দিব তোমাদের। ওকে, একটা পোল নিয়ে নেই। স্টোরড পলিস্যাকারাইড by liver from extra glucose in the blood stream is, বলো, ভালো মতো বুঝো। stored polysaccharide by liver from extra glucose in the blood stream, মানে ব্লাড এক্সট্রা গ্লুকোজ লিভারে যাওয়ার পরে যে পলিস্যাকারাইডটা হয়, ওটার নাম কি? ওকে, বাহ, সুইট তো দেখো, 100% সঠিক উত্তর দিয়েছো, এই জন্য তোমাদেরকে থ্যাঙ্কস। ঠিক আছে, এটা কি হবে, গ্লাইকোজেন। ওকে, একটু একটা মিনিট একটু থাকো, হ্যাঁ, আসতেছি। তো এটা ইজি পোল ছিল, তাই না? গ্লুকোজ থেকে ডেফিনেটলি কি হবে, এটা গ্লাইকোজেন হবে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? অনেকগুলো গ্লুকোজ মিলে এক্সট্রা গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হবে। এবারে আসো ভাইয়া, এবারে আমরা যে রিটেনের জন্য কেমিক্যাল ডাইজেশন অফ ফুড, দেখবা যে খুব ইজি হয়ে যাবে, তোমরা কতটুক কতটুক লিখবা একটু বলি, দেখো এই ক্লাসের পরে দেখবা যে তোমরা রিটেনে লিখতে পারবা, এটা কিন্তু রিটেনের জন্য, ফর ইওর এইচএসসি রিটেন আমি পড়াবো, কতটুক কতটুক লিখবা। দেখো, কেমিক্যাল ডাইজেশন অফ ফুড, কেমিক্যাল ডাইজেশন অফ ফুড। তাহলে মনে করো ফার্স্টে আমাদের বললো কার্বোহাইড্রেট, মনে করো তোমাদের কার্বোহাইড্রেট, মনে করো তোমাদের পরীক্ষা আসলো কার্বোহাইড্রেট স্প্লিটিং, লিখো কার্বোহাইড্রেটাইজেশন কিভাবে হয়। তো ওরাল ক্যাভিটিতে কি থাকে বলো তো, ওরাল ক্যাভিটিতে কার্বোহাইড্রেট স্প্লিটিং আছে শুধুমাত্র টায়ালিন, এটা আমরা পড়বো। সেই টায়ালিনটা কি করে আমাদের যে, আমরা কার্বোহাইড্রেট স্প্লিটিং দেখো তো, সি দিয়ে লিখি, হ্যাঁ, আমরা লাল কালার দিয়ে কার্বোহাইড্রেট স্প্লিটিং এই পড়বো, কার্বোহাইড্রেট আমরা যাতে রিটার্নে লিখতে পারি। তো দেখো তো, ওরাল ক্যাভিটিতে কার্বোহাইড্রেট কি হলো, টায়ালিন, কি করব, কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম আছে ওরাল ক্যাভিটিতে, টায়ালিন, টায়ালিন কি করে, স্টার্চকে ভাঙে, স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করে। কিন্তু আমাদের মেইন টার্গেট কি, গ্লুকোজ তৈরি হওয়া, এখনো তো গ্লুকোজ তৈরি হয় নাই, এতটুকু লিখলাম। ঠিক আছে, স্টমাকে, স্টমাকে কিন্তু নো কার্বোহাইড্রেট স্প্লিটিং, তাই আমি স্টমাকে কোনো সি দিলাম না। কার্বোহাইড্রেট শুধুমাত্র লাল দিয়ে মনে রাখবা, ঠিক আছে? দেখো তো, এখন এরপরে কোথায় আসে, স্টমাকে কোনো কার্বোহাইড্রেট স্প্লিটেশন হয় না, কারণ স্টমাকে দেখো তো কোনো কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম নাই, দেখছো? এখানে শুধু প্রোটিন স্প্লিটিং এনজাইম আর হচ্ছে লিপিড স্প্লিটিং এনজাইম, দেখো তো, এই যে দেখো, প্রোটিন স্প্লিটিং এনজাইম আর হচ্ছে লিপিড স্প্লিটিং এনজাইম আছে স্টমাকে। ঠিক আছে, তাহলে
দেখো তো আমাদের স্টমাকে কোনো কার্বোহাইড্রেট স্প্রেডিং হবে না বা ডাইজেশন হবে না। এরপরে কোথায় যাবে এরা? এরপরে আসবে হচ্ছে ডিওডেনামে, তাই না? স্টমাক থেকে কোথায় আসবে? ডিওডেনামে। ডিওডেনামে কি থাকবে? প্যানক্রিয়াটিক জুস থাকবে। প্যানক্রিয়াটিক জুসে কিন্তু কার্বোহাইড্রেট স্প্রেডিং এনজাইম আছে। তাহলে দেখো তো এখানে কিন্তু কার্বোহাইড্রেট স্প্রেশন হবে, আমি সি দিলাম। তাহলে দেখো তো এখানে কিভাবে কার্বোহাইড্রেট স্প্রেশন হয়। দেখো তো অ্যামাইলেসটা কি আছে এখানে, অ্যামাইলেস। অ্যামাইলেসটা কি করে? এখানে স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করে। এখনো কিন্তু গ্লুকোজ হয় নাই, এখনো কিন্তু গ্লুকোজ হয় নাই, গ্লুকোজ তৈরি করা লাগবে। এরপরে কি আছে দেখো তো, আমাদের কোথায় আসলো? ডিওডেনামে, তাই না? এটা কি স্মল ইন্টেস্টাইনে হচ্ছে না? স্মল ইন্টেস্টাইনেই তো তোমার এই প্যানক্রিয়াটিক জুস আসে, ডিওডেনামের একটা অংশ। এখন দেখো তো স্মল ইন্টেস্টাইনে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডও আছে না? তার মানে কি কার্বোহাইড্রেট স্প্রেডিং এনজাইম আছে, কি আছে? ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেস, অ্যামাইলেস। ল্যাকটেজ কি করবে? ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। মল্টেজ কি করে? মল্টোজকে ভেঙে গ্লুকোজ, কারণ মল্টোজ কি দেখো তো আমাদের লাস্টে গ্লুকোজ পেয়ে গেলাম। সুক্রেস কি করে? সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। এবং অ্যামাইলেস ওই স্টার্চকে ভাঙতে থাকে, আস্তে আস্তে সিম্পল কার্বোহাইড্রেটে পরিণত করে। তার মানে গ্লুকোজ গ্লুকোজ পেয়ে গেছি আমরা, দেখছো? ল্যাকটেস ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ, মল্টেজ মল্টোজকে ভেঙে গ্লুকোজ, সুক্রোজ সুক্রোজকে ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে প্রোটিন স্প্লিটিং এনজাইম পড়ি। প্রোটিন স্প্লিটিং এনজাইম শুরু হবে কোত্থেকে? প্রোটিন স্প্লিটিং এনজাইম যদি আমরা শুরু করি, আমরা প্রোটিন ই কালার দিয়ে দেখাই, প্রোটিন স্প্লিটিং এনজাইম শুরু হবে স্টমাকে। কোথায় শুরু হবে? স্টমাকে শুরু হবে। কারণ গ্যাস্ট্রিক জুসে প্রোটিন স্প্লিটিং এনজাইমটাই মেইন। ওরাল ক্যাভিটিতে কিন্তু আমি কোনো প্রোটিন পি দিলাম না, পি। তাহলে কি পেপসিন কি করবে বলতো? ওই যে পেপসিনোজেনকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তোমার অ্যাক্টিভেটেড হলো, পেপসিন কি করবে? প্রোটিনকে ভেঙে প্রোটিওজ এবং পেপটোনে পরিণত করবে। বাকি দুইটা আমরা পড়বো না, এত দরকার নাই, ঠিক আছে? প্রোটিওজ এবং পেপটোনে পরিণত করবে পেপসিন প্রোটিনকে ভেঙে। এই প্রোটিওজ এবং পেপটোনটা দেখো আমাদের মেইন টার্গেট কি? সিম্পল প্রোটিন কোনটা? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড তো তৈরি হয় নাই, আস্তে আস্তে হবে। স্টমাক থেকে কোথায় যাবে? স্মল ইন্টেস্টাইন ডিওডেনামে যাবে। ডিওডেনামেও কিন্তু প্রোটিন স্প্লিটিং হাজার এনজাইম আছে। দেখো তো ট্রিপসিন, ওই যে আনিস কাকা লাইকস টু ট্রাই, হ্যাঁ, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামাইনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস। এরা কি করবে দেখো? ট্রিপসিন কি করবে দেখো? স্টমাক থেকে প্রোটিন ভেঙে হালকা একটু পরিপাক হলো প্রোটিওজ এবং পেপটন। প্রোটিওজ এবং পেপটন স্মল ইন্টেস্টাইনে আসবে। ট্রিপসিন কি করবে? প্রোটিওজ এবং পেপটনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করবে, ঠিক আছে? কাইমোট্রিপসিনও সেম, প্রোটিওজ এবং পেপটনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করবে, ঠিক আছে? কার্বক্সিপেপটাইডেস পলিপেপটাইডকে ভেঙে কিসে পরিণত করে বলতো? ডাইপেপটাইড এবং ডাইপেপটাইডে পরিণত করে, ঠিক আছে? ট্রাইপেপটাইডেস আর অ্যামাইনোপেপটাইডেস কি করে? পলিপেপটাইডকে ভেঙে একদম ডিরেক্টলি অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে ফেলে, ডিরেক্টলি অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে ফেলে। আর দেখো তো কার্বক্সিপেপটাইডেস কি করছিল? ডাইপেপটাইডে পরিণত করে। তো ডাইপেপটাইড তো থাকা যাবে না, ওই ট্রাইপেপটাইডেট এবং ডাইপেপটাইডেট কি করবে? সেই ডাইপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে ফেলবে। আর যদি কোনো ট্রাইপেপটাইডেস থাকে, ট্রাইপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে ফেলবে। তার মানে আমাদের অ্যামাইনো অ্যাসিড পাইলাম, ঠিক আছে? লিপিড, লিপিড সব জায়গায় পরিপাক হবে, মোটামুটি লিপিড সব জায়গায় পরিপাক হয়, তো এটা পেঁচানোর দরকার নাই। লিপিড তেমন কিছু না, ঠিক আছে? এখানে লেখা নাই। স্টমাকে দেখো তো লাইপেস, লিপিড ভাঙলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। দেখো তো লিপিড ভাঙলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়, ঠিক আছে? ওকে, মন থাকে যেন। এখানেও লিপিড প্রোটিন স্প্লিটিং এর লাইপেস, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে দ্যাটস ইট। ওকে, তাহলে দেখো হোয়াট ইজ ডাইজেশন, পারবা না? হোয়াট ডু ইউ মিন বাই মিক্সড গ্ল্যান্ড, যেটার ভিতরে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটা পার্টি আছে, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটা পার্টি আছে। দ্য রোল অফ ডি ইন ডাইজেশন প্রসেস, দ্য রোল অফ ডি কি? এটা কে? দ্য রোল অফ ডি এটা কে বলতো? এটা কি? দ্য রোল অফ ডি ইন ডাইজেশন প্রসেস এটা কি? পুরো স্মল ইন্টেস্টাইনটা, দেখো তো পুরো স্মল ইন্টেস্টাইনটা কিন্তু মিন করছে। তাহলে রোল অফ ডি স্মল ইন্টেস্টাইনের ডাইজেশনের পার্ট কি বলো? এখানে অল কাইন্ডস অফ ডাইজেশন হয়। এখানে কি হয়? অল কাইন্ডস অফ ডাইজেশন। কেন এখানে অল কাইন্ডস অফ ডাইজেশন হয়? বিকজ এখানে স্মল ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড আছে, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড আছে, প্লাস কি দেখো স্মল ইন্টেস্টাইন একটা পার্ট ডিওডেনাম, ডিওডেনাম কি থাকে? প্যানক্রিয়াস, অল টাইপস অফ ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে। তাহলে কি এখানে ফাইনাল ডাইজেশন হয়, ঠিক আছে? Analyze what will happen if there is no coordination between the
এ বি এন্ড সি, ঠিক আছে? এ আর বি সি এর ভিতর যদি কোনো কোঅর্ডিনেশন থাকে না থাকে তাহলে কি হবে সেটা এখানে বলছে। তার মানে কি এ বি সি কি, এ হচ্ছে দেখা যাচ্ছে এটা কি, এ হচ্ছে তোমার স্টমাক, বি কি, বি হচ্ছে কি তোমার কি, এটা কি দেখো তো, এটা কি আছে তোমার গল ব্লাডার। আর সি, সি এ কি দিছে, এটা প্যানক্রিয়াস। তার মানে যদি গল ব্লাডার না থাকতো তাহলে কি থাকতো না বলো, এখানে কি মানে কোঅর্ডিনেশন না থাকলে কি, নো কোঅর্ডিনেশন মানে যদি এগুলো নাই থাকতো কি হইতো, সি যদি না থাকতো তাহলে কি হতো বলো, এনজাইম বের হতো না, তাহলে অল কাইন্ডস অফ ডাইজেশন হতো না। তারপরে এ, এ কি স্টমাক, স্টমাক যদি না থাকতো তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতো না, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি না থাকতো তাহলে পেপসিনোজেন তোমার অ্যাক্টিভেটেড হতো না, পেপসিনোজেনও থাকতো না, তাহলে কি স্টমাকে কি হয়, প্রোটিন ইনিশিয়েশন হয়, ডাইজেশন, প্রোটিন ইনিশিয়েটেড হতো না, তাই না? সি প্যানক্রিয়াস না থাকলে যেটা, আর গল ব্লাডার যদি না থাকতো তাহলে বাইল স্টোরড হতো না, তাই না? সেক্ষেত্রে কি হতো না বলো, বাইল স্টোরড হতো না, ফর দ্যাট রিজন তোমার ইমালসিফিকেশন হতো না, তাই না? আমরা রেগুলারলি বা কন্ট্রোললি বাইল পাইতাম না, ঠিক আছে? এগুলোই আর কি। অ্যাবজর্পশন অফ ফুড, এখানে আর তেমন কিছু নাই। অ্যাবজর্পশন অফ ফুড সব থেকে বেশি হবে কোথায়, স্মল ইন্টেস্টাইনের কোথায়, ইলিয়ামে। কারণ কি স্মল ইন্টেস্টাইন, আমরা স্মল ইন্টেস্টাইনে 90% অ্যাবজর্পশন অফ ফুড হয়, কারণ স্মল ইন্টেস্টাইনে কি অল কাইন্ডস অফ ডাইজেস্টিভ এনজাইম আছে। তার মানে কি এখানে সব থেকে বেশি ডাইজেশন হয়, সব থেকে বেশি সিম্পল ফুড তৈরি হয়। তার মানে অ্যাবজর্পশন অফ ফুড কোথায় বেশি হবে, স্মল ইন্টেস্টাইনেই বেশি হবে, তাই না? আর লার্জ ইন্টেস্টাইন আর স্টমাকে হবে অল্প। তাহলে এইটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে, সব থেকে বেশি ডাইজেশন হবে হচ্ছে এখানে, হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনে, ঠিক আছে? তোমাদের বইতে যেটা আছে ভিলাই থাকে, তাই না? স্মল ইন্টেস্টাইনে কি থাকে, ভিলাই থাকে। এই ভিলাইটাই কি হয়, ডাইজেস্টিভ ই তৈরি করে, ওই যে ভিলাই যেটা বললাম স্মল ইন্টেস্টাইনে থাকে। এবারে আসো লার্জ ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন, লার্জ ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়, ঠিক আছে? তো একটা জিনিস আমাদেরকে পড়তে হবে, লার্জ ইন্টেস্টাইনে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন হয়, ওয়াটার অ্যাবজর্পশন হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবা, অ্যাবজর্পশন অফ ফুড প্লাস ওয়াটার, দুইটার মেইন নেই কিন্তু তোমার অ্যাবজর্পশন, যদি কথাটা থাকে যে মেইন অ্যাবজর্পটিভ অর্গান কোনটা, ফুড প্লাস ওয়াটার, দুইটাই কিন্তু হবে তোমার স্মল ইন্টেস্টাইন, দুইটাই কিন্তু স্মল ইন্টেস্টাইন হবে। কিন্তু এইখানে একটা লাইন আছে, এটা তোমরা বোঝো না, সেটা হচ্ছে অ্যাবাউট 70 to 80% of water in the waste product of digestion of small intestine is absorbed in large intestine। তার মানে দেখো তো ব্যাপারটা কি, লার্জ ইন্টেস্টাইনের, স্মল ইন্টেস্টাইনের পরেই তো লার্জ ইন্টেস্টাইন শুরু হয়, স্মল ইন্টেস্টাইনে সব থেকে বেশি অ্যাবজর্পশন হয়, ফুডও হয় ওয়াটারও হয়, কারণ কি এখানে সব থেকে বেশি ডাইজেশন ঘটে। কিন্তু তারপরেও যতটুক না হয়, অতটুক, অতটুকের 70 থেকে 80% কোথায় হয় বলতো, লার্জ ইন্টেস্টাইনে হয়। লার্জ ইন্টেস্টাইনে যে বেশি হয় সেটা কিন্তু না, মানে স্মল ইন্টেস্টাইনে হয়ে যাওয়ার পরে লার্জ ইন্টেস্টাইনে যাওয়ার পরে যতটুক থাকে সেটার 70 থেকে 80% আবার লার্জ ইন্টেস্টাইন নিয়ে নেয়। এই জন্যই আমাদের স্টুলটা একটু ভিজা ভিজা থাকে, যে পুরোপুরি কিন্তু আলটিমেটলি পানিটা অ্যাবজর্ব হয় না, ঠিক আছে? তার মানে পানি সব থেকে বেশি অ্যাবজর্ব হয় কোথায়, সব থেকে বেশি পানি অ্যাবজর্ব হয় হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইনে। আর ফুড তো স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়, এটা তো আমরা জানি। ফুড এন্ড ওয়াটার কোথায়, স্মল ইন্টেস্টাইনে হবে, সেটা তো আমরা জানি। অ্যাবজর্পশন অফ ফুড বারবার দিয়ে দেই, এটা পরীক্ষায় আসে, স্মল ইন্টেস্টাইন। ওয়াটারও কোথায় হয়, স্মল ইন্টেস্টাইনে। এখন স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হওয়ার পরে যতটুক যায় অতটুকের ভিতরে আবার 70 থেকে 80% পানি লার্জ ইন্টেস্টাইন নিয়ে নেয়। তার মানে এটা না যে লার্জ ইন্টেস্টাইনে সব থেকে বেশি দেয়, মানে স্মল ইন্টেস্টাইন থেকে যেটা দেয় ওটা 70 থেকে 80% লার্জ, লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে? পুরোটা করতে পারে না, এই জন্য স্টিলটাই থাকে। এখন দেখো একটা প্যাচ আছে, স্মল লার্জ ইন্টেস্টাইনে গবলেট সেলস থাকে। তাহলে গবলেট সেলস কিন্তু দুইটা জায়গায় আমরা পাইলাম, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনেও পড়ে আসলাম, লার্জ ইন্টেস্টাইনেও পড়ে আসছি। তো এখন পরীক্ষায় যদি আসে কোনটা দিবা, ঠিক আছে? আমি বলবো হচ্ছে তোমাদেরকে, যদি গবলেট সেল একা আসে তাহলে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন দিবা। আর যদি আসে গবলেট সেলস এন্ড ব্রুনার্স গ্ল্যান্ড, ব্রুনার্স গ্ল্যান্ড যেহেতু কোথায় থাকে, ব্রুনার্স গ্ল্যান্ড কিন্তু থাকে তোমার ইসে থাকে, কোথায় থাকে ব্রুনার্স গ্ল্যান্ড, ব্রুনার্স গ্ল্যান্ড থাকে হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইন, তখন কিন্তু স্মল ইন্টেস্টাইন দিতে পারবো। তো যাই হোক, এটা আমি একসাথে ক্লিয়ার করে দিব, আপাতত লিখলাম, এটা একসাথে লিখিয়ে দিব। এবার হরমোনস ইন ডাইজেশন, কিছু কিছু হরমোন আছে ডাইজেশনে হেল্প করে, এটা আমাদের একটু রিডিং পড়তে হবে, এটা লেস ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে? দেখো তো গ্যাস্ট্রিন হরমোন,
গ্যাস্ট্রিন দিয়ে মনে রাখবো, গ্যাস্ট্রিন জি সেল অফ স্টমাক থেকে বের হয়। এরা কি হবে, ওই যে গ্যাস্ট্রিক যে এনজাইম আছে ওইটা সিক্রেশন ত্বরান্বিত করে, বা গ্যাস্ট্রিক, দেখো তো গ্যাস্ট্রিক রিলেটেড যা কাজ আছে সেগুলো কে করবে, গ্যাস্ট্রিক হরমোন। এই গ্যাস্ট্রিক স্টমাকের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কি হয়, গ্যাস্ট্রিক জুস বের হয়, যেটার ভিতরে যে পেপসিন ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, এটসেট্রা ছিল, মনে আছে? তাহলে গ্যাস্ট্রিন হরমোন কি হবে, দেখো গ্যাস্ট্রিন হরমোন কি করবে, স্টমাক থেকে বের হবে। স্টমাকের কোন সেল থেকে, জি সেল থেকে, এটা গ্যাস্ট্রিন দিয়ে মনে রাখবা। এখন দেখো ওরা কি করে, স্টমাক যে সমস্ত গ্যাস্ট্রিন কি, স্টমাক রিলেটেড গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, তো আমরা গ্যাস্ট্রিক জুস ছিল, পেপসিন, তারপর গ্যাস্ট্রিক জুসে আরো কি ছিল, পেপসিনোজেন ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, ইন্ট্রিনসিক ফ্যাক্টর ছিল। তাহলে এগুলো সব কে কন্ট্রোল করবে, গ্যাস্ট্রিন হরমোন কন্ট্রোল করবে। বাকিগুলো জাস্ট রিডিং পড়বা, এগুলো বোঝার কিছু নাই, একবার রিডিং পড়বা, মনে থাকতে পারলে ভালো, না মনে থাকতে পারলে এইচএসসির জন্য কোনো আপত্তি নেই, মেডিকেল ডেন্টালের জন্য কোনো আপত্তি নেই, খুব একটা আসে না। হ্যাঁ, এগুলোকে ওভাবে মনে রাখা যায় না। ঠিক আছে, দেখো প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করে, হ্যাঁ কলিসিস্টোকাইনিন প্রত্যেকটাই দেখো তো লিভার বাইল সিক্রেশন করতেছে বা হেল্প করতেছে, জুস সিক্রেশনে হেল্প করে। তো এইটাই শুধুমাত্র মনে রাখা যায় যে গ্যাস্ট্রিনটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন করে, এবং স্টমাকে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাও কে করে, গ্যাস্ট্রিন হরমোন। ঠিক আছে। ওবেসিটি, ওবেসিটি জিনিসটা কি, এটা আমাদেরকে একটু পড়তে হবে। ওবেসিটি জিনিসটা হচ্ছে যদি কিনা কারো ওয়েট, নর্মাল যে ওয়েট থাকার কথা তার থেকে 20% বেশি থাকে, তার মানে এটা একটু ঘুরাই বলতে পারি, মানুষের শরীরে যতটুকু ফ্যাট থাকার কথা তার থেকে যদি 20% এক্সট্রা ফ্যাট থাকে তাহলে এটাকে ওবেসিটি বলা হবে। মোটা আর ওবেসিটি কিন্তু এক না। ওভারওয়েট মানে হচ্ছে ওভারওয়েট, কিন্তু নর্মাল যে ফ্যাট থাকা দরকার তার থেকে যদি 20%-এর বেশি থাকে ওটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি রিলেটেড যে স্টাডি এটাকে বলা হয় বেরিয়াট্রিক্স। ঠিক আছে, ওবেসিটি স্টাডি, ওবেসিটির মেডিসিন, ওবেসিটির ব্রাঞ্চ, ওবেসিটির কজ, ওবেসিটির প্রিভেনশন, সার্জারি, ট্রিটমেন্টস, সবকিছুর স্টাডিকে বলা হয় হচ্ছে বেরিয়াট্রিক্স। এবারে বডি মাস ইন্ডেক্স পড়তে হবে। তার বডি মাস ইন্ডেক্স জিনিসটা কি, সেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে ওয়েট ইন কেজি, একটা মানুষের ওয়েট ইন কেজি আর হচ্ছে হাইট ইন মিটার, এটাকে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে যে রেশিওটা পাবা এটা হচ্ছে কি তোমার বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, ওয়েট ইন কেজি এবং ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিবে যে বডি মাস ইন্ডেক্সের ফর্মুলাটা কি, এটা ওয়েট ইন কেজি আর হাইট ইন মিটার স্কোয়ার। এখন নর্মাল বডি ওয়েট হচ্ছে গিয়ে তোমার রেঞ্জটা কত, যে তুমি বুঝবা তোমার ফ্যাট যেটা আছে নর্মাল আছে এই রেঞ্জে 18.5 থেকে 14.99 হচ্ছে নর্মাল। তাহলে এটার থেকে 18.5 থেকে 18.5 থেকে মানে 18.5 থেকে 24.99 কেজি, দেখছো উপরে কেজি আর নিচে হাইট মিটার স্কোয়ারে। তাহলে আমাদের এটার একক কি হবে, এটার ইউনিট হবে হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার, তাই না? তাহলে নর্মাল বডি ওয়েট বা নর্মাল বিএমআই কত, 18.5 থেকে 24.99 কেজি পার মিটার স্কোয়ার। তার মানে কি 18.5 এর থেকে নিচে হলে আন্ডার ওয়েট, এটা পরীক্ষায় আসে। 24 থেকে 29.9 হলে ওভারওয়েট। ওভারওয়েট আর ওবেসিটি কিন্তু এক না, কারণ কি বললাম, নর্মালের থেকে যদি 20%-এর বেশি থাকে ওটা হচ্ছে ওবেসিটি। তাহলে দেখো তো 18.5 থেকে 24.99, তার মানে 25 থেকে 29%-এর মধ্যে কিন্তু 20%-এর মধ্যে থাকতেছে, এটা হচ্ছে ওভারওয়েট, 25 থেকে 29.99। তার মানে 30-এর উপরে গেলেই হচ্ছে এটা ওবেসিটি। ঠিক আছে, 30-এর উপরে গেলেই ওবেসিটি। তাহলে দেখো 24.99 পর্যন্ত নর্মাল, তাই না? 24-এর 20%-এর বেশি মানে 30-এর বেশি হয়ে যায়, তাই না? 24-এর 20% মোটামুটি 5-এর মতো হয়, 5-6। 30-এর উপরে গেলে কি হবে বলতো, এটা ওবেসিটি হবে। তাহলে 30-এর বেশি, 30 থেকে 34.99 ফার্স্ট লেভেল অফ ওবেসিটি, 35 থেকে 39.99 সেকেন্ড লেভেল অফ ওবেসিটি, আর 40-এর উপর গেলে এটা রিস্কি বা থার্ড লেভেল অফ ওবেসিটি। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তোমাদের এইচএসসি তে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এখান থেকে কিন্তু সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। হুইচ হরমোন রেগুলেটস হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন ফ্রম দ্য স্টমাক, স্টমাক রিলেটেড হরমোন একটাই পড়ছিলাম, কি হবে বলতো, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা কে করে, রেগুলেট করে কে, হুইচ হরমোন রেগুলেটস দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন ইন দ্য স্টমাক, বলো তো। এটা বলার পর আমরা একটা টপিক পরে একটা ব্রেকে যাব। ঠিক আছে, ঠিক আছে, নট ব্যাড। এটা কি হবে, গ্যাস্ট্রিন, তাই না? স্টমাক রিলেটেড হরমোন তো একটাই বলছিলাম, গ্যাস্ট্রিন, তাই না? এটা কি হবে, গ্যাস্ট্রিন। ওকে, এবারে আসো কয়েকটা জিনিস আমি একসাথে লিখে দিব, অবজেক্টিভ একদম সাই সাই, মেডিকেল ডেন্টালে তো একদম ক্লিয়ার কাট আনসার উত্তর পাবা, এইচএসসি তেও একদম সাই সাই করে পেরে যাবা, কিছু ঝামেলা আছে, এগুলো একসাথে লিখে দিব যে কোনটা কোথায় থাকে। ফার্স্ট আসে স্টমাক, পরীক্ষায় বারবার আসে,
একদম স্লাইড থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে। স্টমাকে থাকে হচ্ছে রুগী, ঠিক আছে? রুগীও একটা অ্যাবজর্বেবল পার্টিকেল। সাধারণত কি 90% ফুড কোথায় অ্যাবজর্ব হয় বলতো? স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন ভিলিয়ারি থেকে। আমরা পড়ছিলাম না, তারপরে বাকি 10% কোথায় হয়? বাকি 10% লার্জ ইন্টেস্টাইন অথবা স্টমাকে হয়। তাহলে ওটারও একটা অ্যাবজর্বেবল পার্টিকেল একটা জায়গা থেকে, ওটার নাম কি? রুগী। তাহলে স্টমাকে থেকে রুগী, ঠিক আছে? এবারে আসো, আমাদের যে প্যাচটা তোমাদের লাগে সেটা হচ্ছে লিভার। গোল দিয়ে দেয়, লিভারে দুইটা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে কাপ্পার সেল। এই লিভার কি করে বলতো? রেড ব্লাড সেল ডিস্ট্রয় করে না? রেড ব্লাড সেলের লাইফ স্প্যান কত? 120 দিন, বা হচ্ছে 4 মাস। 4 মাস পর পর মারা যায়। কোথায় মারা যায়? লিভার এন্ড স্প্লিনে। আমরা ব্লাড যখন পড়বো দেখবো যে লিভার, স্প্লিন। আজকে যদি স্প্লিন ছিল না, শুধু লিভার পড়লাম, তো লিভারের কাপ্পার সেলে কিন্তু সেই রেড ব্লাড সেল গুলো মারা যায় বা ধ্বংস হয়, ঠিক আছে? 120 দিন পর পর মারা যায়। ওরা না মারা গেলে আমাদের সারা গায়ের কালার রেড হতো, এবং কি হতো বলতো? এক্সেস অক্সিজেন আমাদের বডিতে প্রবাহিত হতো। এক্সেস অক্সিজেন স্যাচুরেশন হলে তো ভালো না, বডির জন্য খারাপ। তাহলে কি বলো? কাপ্পার সেল। আর একটা জিনিস আমরা পড়লাম, সেটা হচ্ছে গ্লিসনস ক্যাপসুল। গ্লিসনস ক্যাপসিউল, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? এবারে আসল স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইন। এখন তোমাদের বইতে স্মল ইন্টেস্টাইনে ভিলাই, এটা তো ইম্পর্টেন্ট। ভিলাই আর কোথায় নেই স্মল ইন্টেস্টাইন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গবলেট সেল এন্ড ব্রুনার্স গ্ল্যান্ড। এই দুইটাই কোথায় থাকবে? স্মল ইন্টেস্টাইনে। আর লার্জ ইন্টেস্টাইন এটাতে অনলি দেওয়া গবলেট সেল। তাহলে তোমাদের ক্লিয়ার করার জন্য, যদি বলে যে গবলেট সেল কোথায় থাকে, দুইটাতেই থাকতে পারে, তাই না? লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন। কিন্তু যদি দেখো গবলেট সেল এন্ড ব্রুনার্স গ্ল্যান্ড দিয়ে দেয়, তখন তো আমাদের পেঁচার কিছু নেই, স্মল ইন্টেস্টাইন থেকে দিচ্ছে। কিন্তু যদি শুধু গবলেট সেল বলে, তাহলে আমি প্রেফারেবলি বলবো লার্জ ইন্টেস্টাইন দাগাইতে, কারণ একদম বইতে বোল্ড অক্ষরে লেখা আছে, কাজী আজমল স্যারের বইতে, যে গবলেট সেল প্রেফারেবলি, প্রেফার করতে কি বলবো? যদি গবলেট সেল আসে তোমার লার্জ ইন্টেস্টাইন, আর যদি লার্জ ইন্টেস্টাইন না থাকে তখন আমরা স্মল ইন্টেস্টাইন দেবো। আর কিন্তু যদি গবলেট সেল এন্ড ব্রুনার্স গ্ল্যান্ড, কারণ ব্রুনার্স গ্ল্যান্ড কিন্তু লার্জে থাকে না, যদি গবলেট সেল এন্ড ব্রুনার্স গ্ল্যান্ড দুইটাই আসে, এটা আমরা স্মল ইন্টেস্টাইন দেবো। আর ভিলাই তো স্মল ইন্টেস্টাইনে থাকেই, তাই না? আর একটা এই চ্যাপ্টারে পড়া না, তাও লিখে দেই, ঠিক আছে? এটা পরীক্ষায় খুব আসে। লাংস, লাংসে কি থাকবে বলতো? ট্রাবেকুলি থাকবে, এটা যেন মনে থাকে। ট্রাবেকুলি হচ্ছে অ্যালভিওলাসের সেগমেন্টেশন। প্রত্যেকটা অ্যালভিওলাস এরা যে একটা একটা থেকে আলাদা থাকে। তো লাংসে তো অ্যালভিওলাস থাকে আমরা জানি, আর ট্রাবেকুলিও থাকে, কারণ প্রত্যেকটা, মনে করো এই দুইটা অ্যালভিওলাস, এদের ভিতরে যে সেগমেন্টেশন, এটাই হচ্ছে ট্রাবেকুলি, আর এরা হচ্ছে অ্যালভিওলাস, ঠিক আছে? দেখবা যে সাই সাই করে পারবা, 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবা, এইচএসসির জন্য, ডেন্টালের জন্য এন্ড মেডিকেলের জন্য, মনে থাকে যেন। আমরা অনেকক্ষণ বক বক করলাম, এখন তাহলে একটা ব্রেক দেই না? ব্রেকের পর চলে আসি। তা বেশিক্ষণ না, একটা ব্রেক ফর 4 মিনিটস, হ্যাঁ? 4 মিনিটের একটা ব্রেক দেই। আচ্ছা, নামাজ ব্রেক দিতে হবে তোমাদেরকে? একটু বলো তো আমাকে, চ্যাট বক্সে লিখে জানাও তো, নামাজ ব্রেক কি দিতে হবে? নামাজ ব্রেক কখন দিব আমাকে একটু বলো তো। নামাজ ব্রেকটা কখন চাও তোমরা? এখন নামাজ কি শুরু হয়েছে? নামাজ কি শুরু হয়েছে? আচ্ছা, আজান দিয়েছে, তাই না? তাহলে আমি একটা নামাজ ব্রেক দিয়ে দেই, একটা নামাজ ব্রেক, ঠিক আছে? নামাজ ব্রেক ফর 7 to 8 মিনিটস, হ্যাঁ? ঠিক আছে, তোমরা সুন্দর মতো নামাজ পড়ে আসো। থ্যাংক ইউ। আগের স্লাইডে 1 মিনিট যাব, এই যে যা গেলাম। ইশরাক, সব থাকবে, সব এভরিথিং পিডিএফ পাবা তোমরা, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, হ্যাঁ? Okay. তাহলে এখন আমাদের নামাজ ব্রেক 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর তোমাদের সাথে দেখা হবে, হ্যাঁ? কি খবর, সবাই কোথায়? সবাই আছো? কি ডাইজেস্টিভ সিস্টেম বুঝছো সবাই? ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু
যেভাবে পড়াইলাম এভাবে পড়ে পরীক্ষা কিন্তু হুবহু কমন পাবে, যে কয়টা বললাম অবজেক্টিভও একদম, কিন্তু এই পিডিএফ টার ভিতরে অবজেক্টিভও আছে একদম, কোনটা জায়গায় কোন জায়গায় কি কি হবে, কোন জায়গায় কি আসতে পারে না আসতে পারে, লাইন, হ্যাঁ, সংখ্যা বলে দিলাম। এবার হচ্ছে রঘু ফিশটা ইন এ শর্ট আমরা পড়বো, যেহেতু আহামরি যে খুব বেশি টাইম ধরে আমরা পড়তে পারবো তেমন না। তো রঘু ফিশটা আমরা একটু দেখি তাহলে। রঘু ফিশটা যেটা হবে, এটা ক্লাসিফিকেশনটা তোমাদের রিটেনে আসতে পারে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে রঘু ফিশের ক্লাসিফিকেশনটা, এটা মনে রাখবো। এই এগুলো তো ফ্যামিলির মনে রাখা তো খুব বেশি কঠিন না। শোনো, ফ্যামিলির নামের শেষে যে কোনো অ্যানিমেলিয়ায় বা অ্যানিমেলস দের ভিতরে যত ফ্যামিলি আছে, ফ্যামিলি গুলোর লাস্টে সবসময় আইডি কথাটা থাকে, কি থাকে, আইডি, এটা মনে রাখবা। যত ফ্যামিলি আছে ফ্যামিলির লাস্টে আইডি কথাটা থাকে। আর সব মনে রাখা কিন্তু ইজি, দেখো তো জেনাস, জেনাসের নিচে দাগ দিতে হবে, স্পেসিসের নিচেও আলাদাভাবে দাগ দিতে হবে, নইলে কিন্তু নাম্বার কটা কাটা পাবা। এগুলো কিন্তু রিটেনের জন্য ট্রিক্স। তোমরা কিন্তু ভাবো যে রিটেনে কেন কম পাও, তোমাদের মনে করো এটা আসলো, তোমরা এই যে জেনাসের নিচেও আলাদা করে দাগ দিতে হবে, ল্যাবেওর নিচেও দাগ দিতে হবে, স্পেসিস যদি লেখো ল্যাবেও রহিতা দুইটার নিচেই কিন্তু দাগ দিতে হবে। ফাইলাম কর্ডাটা, আর এদের যেহেতু মেরুদণ্ড থাকে তাই না, ভার্টিব্রাল কলাম থাকে, তাহলে এটা কি সাবফাইলাম ভার্টিব্রাটা। আর এরা কি, এরা মাছ তাই না, ফিশ, এরা তো ডেফিনেটলি কর্ডাটার হবে। কর্ডাটা, সাবফাইলাম, হ্যাঁ, এগুলোর নিচে দাগ দিতে হবে না, শুধু দাগ দিবে লাস্টের, লাস্টের দুইটার নিচে দাগ দিবে, হ্যাঁ, এটা কেটে দিই। তো পড়া লাগবে হচ্ছে, দেখো তো ভার্টিব্রা, হুম, ক্লাস অ্যাক্টিনোপটেরিকি, এটা তো আমরা জানি, রোহফিশ অ্যাক্টিনোপটেরিকি। আমরা যখন ওই বায়োডাইভার্সিটি পড়বো তখন আমরা দেখবো যে অ্যাক্টিনোপটেরিকি আছে। অর্ডারটা একটু কঠিন, কিপ্রিনিফর্মস, এটা আমরা দেখবো, হ্যাঁ, এটা যেভাবেই হোক রিটার্নের জন্য লাগবে। এক্সটার্নাল ফিচার্স অফ রোহফিশ, এটা আমরা একটু দেখবো। এক্সটার্নাল ফিচার্স এদের তিনটা ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে ওদের হেড, হুম, এটা হচ্ছে ওদের বডি ট্রাঙ্ক, আর এটা হচ্ছে টেইল। এদের ফিন থাকে 5 ধরনের, কয় টাইপের ফিনস থাকে, 5 ধরনের। উপরের দিকে থাকে হচ্ছে তোমার ডরসাল ফিন, দেখো, ডরসাল ফিন। এটা হচ্ছে তোমার পেলভিক ফিন, কি বলো, পেলভিক ফিন। আর এটা হচ্ছে তোমার পেক্টোরাল ফিন, এটা কি, এটা পেক্টোরাল ফিন। আর একদম ওদের কডাল ফিন হচ্ছে এটা, কডাল ফিন, এটা একদম পিছনে থাকে কডাল ফিন, ঠিক আছে। আর অ্যানাসের কাছে থাকে অ্যানাল ফিন। এই ফিনের প্রত্যেকটার ভিতর রেস কয়টা আছে, রেস গুলো খুব পড়তে হবে, কোনটায় কয়টা রেস আছে। এই দেখো রেস মানে কি, এই যে রে, এই যে কাটা কাটা, এই সংখ্যা সংখ্যা কয়টা। এটা মনে রাখার উপায় হচ্ছে, কডাল ফিন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফিন, কডাল ফিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বা মেইন ফিন, ঠিক আছে। মেইন ফিন কি বলো, কডাল ফিন। তাহলে কডাল ফিনে তোমার হচ্ছে রে সব থেকে বেশি থাকবে, কয়টা, 19টা। কয়টা, 19টা, এটা মনে থাকবে না, কডাল ফিনে রে কয়টা থাকবে, কডাল ফিনে হচ্ছে রে থাকবে 19টা, মনে থাকে যেন। এই ফিন রে তোমরা মুখস্থ করতে পারো না, বাট এখান থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন না, সেটা মনে রাখবে, কডাল ফিনে কয়টা থাকবে, 19টা। কারণ কি, কডাল ফিন ইজ দ্য মেইন লোকোমোটরি অর্গান, ঠিক আছে। তাহলে এগুলো কি সবই লোকোমোশনারি অর্গান, কিন্তু কডাল ফিনটা কি বলতো, মেইন ফিন বা মেইন লোকোমোটরি অর্গান, ঠিক আছে। এটা দিয়ে এরা চলাচল করে, মেইন সাধারণত পিছনের পাখনা দিয়ে এরা চলাচল করে বেশি। তো কডাল ফিনে কি, রেসও বেশি থাকবে, 19টা। এখন দেখো তো অ্যানাস, অ্যানাস একটা আনইম্পর্টেন্ট জিনিস না, আনইম্পর্টেন্ট না, অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এটা আমরা কেউ পাত্তা দিই না। তোমরা যখন আয়নায় ছবি টবি দেখো বা নিজেকে দেখো, মানজা মারো তাই না, চুলে জেল লাগাও টেল লাগাও এমন করো তাই না, তারপর একটু এমন করো অমন করো, অনেক কিছু করো, ডেফিনেট অনেক কিছু করতে পারো। তো যখন এমন করি আমরা কিন্তু সবসময় ফেসটা দেখি তাই না, মিররে এভাবে ফেস দেখি। কেউ কেউ এভাবে ঘুরে তাকায় দেখো পিছনে, যে একটু দেখি তো আমার অ্যানাসটা কেমন, দেখি না। তার মানে কি, অ্যানাসকে আমরা পাত্তা দেই না তাই না। তাহলে অ্যানাসকে আমরা পাত্তা দিই না, তাহলে অ্যানাসের ফিন সব থেকে কম, দেখো তো, অ্যানাসের ফিন, অ্যানাল ফিন সব থেকে কম, কত, 7টা। এবার যে পেলভিক ফিন, এটা মনে রাখবো P9 দিয়ে, কি, P9, পেলভিক ফিন 9টা, ঠিক আছে, মনে থাকে জানো, ওই দুইটা তো আজীবন মনে থাকবে। কডাল ফিন হচ্ছে সব থেকে মেইন, হ্যাঁ, কডাল ফিন হচ্ছে মেইন লোকোমোটরি অর্গান, ফর দ্য রে বেশি, 19টা। অ্যানাল ফিনে কয়টা থাকে, অ্যানাল ফিন আমরা পাত্তা দিই না, 7টা। পি দিয়ে আমরা কি পড়বো, P9, তার মানে পেলভিক ফিন 9টা। পেক্টোরাল ফিন 16 থেকে 17টা, ডরসাল ফিন 15 থেকে 16টা, ঠিক আছে। নতুন বই অনুসারে ডরসাল ফিন দেয়া আছে 14 থেকে 16টা, একটা কম আর কি। আর পেক্টোরাল ফিন দেয়া আছে 16 থেকে 17টা, এটা হচ্ছে 15 থেকে 16টা দেয়া আছে। তাহলে এই দুইটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো তো, পেক্টোরালে 16, মনে রাখবা যে 16 পেগ নিলা, পেগ, পেগ, পেগ বলে না, যে ওই যে যখন ড্রিঙ্কস করে মানুষজন, এটা মনে রাখবা 16 পেগ নিয়ে নাও। মনে করো যে কাউকে তুমি করবো যে 16 পেগ খাও, আসলে পেগ হবে, পেগ, তো পেগ তো আমরা লিখবো না, এভাবে মনে রাখবো 16 পেগ খাও, এভাবে মনে রাখবো, ঠিক আছে। পেক্টোরালে কয়টা, 16 থেকে 17টা, অথবা নতুন বই অনুসারে 15 থেকে 16টা। আর ডরসাল ফিনে কয়টা,
15 থেকে 16টা, আর নতুন বই অনুসারে হচ্ছে 14 থেকে 16টা। এটার জন্য মনে থাকে। তো যাই হোক, বাকি তিনটা যদি মনে থাকে ওই দুইটা মুখস্থ করার কোনো ব্যাপার না। আর 16 পেক্ষা, এটা তো আমরা বললামই। তাহলে 16 থেকে 17টা পেক্টোরাল তোমাদের বই অনুসারে, আর নতুন বই অনুসারে হচ্ছে 15 থেকে 16টা। তো দেখো দুইটাতেই 16 আছে, পেক্টোরালে 16 16, আর ডরসাল 15 থেকে 16 বা 14 থেকে 16। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে পেক্টোরাল এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই আমি তোমাদের নতুন বই শিখাইতেছি কেন, এটা তো যখন মেডিকেল ডেন্টাল পড়বা তখন। এখন তো এইচএসসি দিবা, দেখছো, তাহলে নতুনটা আর শেখানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে যেটা ওইটাই 16 পেক নাও। তাহলে পেক্টোরাল কি, তোমাদের তো পুরান বই থেকেই কোশ্চেন হবে। ঠিক আছে, যেহেতু এইচএসসি তে। তাহলে কি বলো, পেক্টোরাল 16 থেকে 17 ফিন, তাহলে পেক্টোরাল কি 16 পেক নাও, আর ডরসাল ফিন 15 থেকে 16টা, মনে থাকে যেন। আর বাকি তিনটা তো বললামই। হুম, ওদের হেডে কি থাকে, এদের হেডে কোনো স্কেল থাকে না। এদের হেডে কি থাকে না বলো, এদের হেডে কিন্তু কোনো স্কেল থাকে না, এদের হেডে কোনো স্কেল থাকে না। এই জন্য এদেরকে বলা হয় কার্ভ ফিশ। কি বলা হয়, কার্ভ ফিশ। দেখো তো, স্কেল শুধু বডি ট্র্যাঙ্কে থাকে, বডি ট্র্যাঙ্কে থাকে। এবং ওদের যে গিলস থাকে, ওদের মেইন রেসপিরেটরি অর্গানস হচ্ছে গিলস। ওই গিলসটা থাকে হচ্ছে মাথার নিচে, মাথার ভিতরে। এবং ওই গিলস ঢাকা থাকে যেটা দিয়ে, ওটার নাম হচ্ছে অপারকুলাম। তার মানে অপারকুলাম কিন্তু একটা রেসপিরেটরি অর্গান, যেটা গিলস ঢেকে রাখে। ঠিক আছে, তাহলে দেখো অপারকুলাম কি করে, গিলস এর সাথে রিলেটেড, গিল পাউচের সাথে রিলেটেড। ঠিক আছে, এবং অপারকুলাম এবং গিল পাউচের চারপাশে যে মেমব্রেনটা থাকে, এটার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন। আজকে থেকে একটা কথা মনে রাখবা, গিলস হচ্ছে ওদের রেসপিরেটরি অর্গান, যেটা দিয়ে ওরা অক্সিজেন নেয়। একটু পরে আসবে, গিলস হচ্ছে ওদের রেসপিরেটরি অর্গান, যেটা দিয়ে ওরা অক্সিজেন নেয়। ঠিক আছে, সেই গিল রিলেটেড যা পাবো আমরা এখন থেকে, গিল রিলেটেড যা পাবো সবকিছুকে আমরা ব্রাঙ্কিয়াল পড়বো। কি পড়বো, ব্রাঙ্কিয়াল। তাহলে দেখো তো, গিলের ঢাকনা বা কাভারিং কে, অপারকুলাম। এবং ওকে যে মেমব্রেনটা থাকবে, মেমব্রেনের নাম কি দেখো, ব্রাঙ্কিয়াল না, বাট ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন, মনে থাকে জানো। এবার হচ্ছে এদের স্কেল পড়বো। এদের স্কেলটা সাধারণত সার্কুলার থাকে, এই জন্য এদেরকে বলা হয় সাইক্লয়েড স্কেল। সাইক্লয়েড স্কেল মানে হচ্ছে সার্কুলার বা ওভাল টাইপের স্কেল। ঠিক আছে, এদের সেন্টারে থাকে হচ্ছে ফোকাস, সেন্টারটাকে বলা হয় ফোকাস। সেন্টারটাকে কি বলা হয় বলো, ফোকাস বলা হয়। এবং এরা সাধারণত স্প্রিং বা সামারে গ্রো করে। ঠিক আছে, এবারে আসো একটা মজার জিনিস পড়বো, সেটা হচ্ছে ওদের রেডিয়াস বরাবর, রেডিয়াস মানে বুঝো এই যে ব্যাসার্ধ বরাবর, ওদের এভাবে কিছু কিছু উঁচু উঁচু স্থান দেখা যায়, যেটা বরাবর ওদের এই স্কেলটা বাড়তে থাকে। যত বয়স বাড়ে ওদের স্কেলটা এভাবে বাড়তে থাকে, দেখছো। তাহলে ওদের যে ইলিভেটেড পার্টটা থাকে রেডিয়াস বরাবর, দেখছো, ওদের যে ইলিভেটেড রেডিয়াস বরাবর যে এদের ইলিভেটেড পার্টটা থাকে, যেটা বরাবর এরা বাড়তে থাকে, এদের বলা হয় লাইনস অফ গ্রোথ। এদেরকে কি বলা হয়, লাইনস অফ গ্রোথ। এদের কি বলা হয় বলো, লাইনস অফ গ্রোথ বলা হয়। বা এদের আরেকটার নাম হচ্ছে সার্কুলাই। সার্কুলাইও যে জিনিস, লাইনস অফ গ্রোথও সেম জিনিস। তাহলে এদের ইলিভেটেড যে পার্ট, যেটাকে কি বলা হয়, সার্কুলাস বা গ্রোথ লাইন। ঠিক আছে, তার মানে এই যে রেডাই, লাইনস অফ গ্রোথ, সার্কুলাই সেম জিনিস, একই কথা। রেডিয়াস বরাবর যে লাইনস অফ গ্রোথ থাকে, এরা কি, এরা হচ্ছে ইলেভেটেড পার্ট। ইলেভেটেড পার্ট, ইলেভেটেড পার্ট গুলোকে কি বলা হয়, লাইনস অফ গ্রোথ অথবা সার্কুলাই বলা হয়। কি বলা হয়, সার্কুলাই। ঠিক আছে, হ্যাঁ, স্প্রিং এন্ড সামার দিবা। ঠিক আছে, এটা স্প্রিং এন্ড সামার হবে। ওকে, সিলভার ইন কালার। আর এর স্কেল হচ্ছে মেইনলি প্রোটেক্টিভ অর্গান, তাই না, প্রোটেক্টিভ অর্গান হবে। ব্লাড সার্কুলেটরি সিস্টেম খুব ইম্পর্টেন্ট। ব্লাড সার্কুলেটরি সিস্টেম যদি পড়ি, এটা ইজিলি একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, ভেন্ট্রিকল থেকে সবসময় আর্টারি বের হয়। ভেন্ট্রিকল থেকে কি বের হয়, আর্টারি। এটা আমরা যখন হিউম্যান ব্লাড সার্কুলেশন পড়বো, তোমাদের এই বায়োলজি 1 ক্লাসটা কে নিয়েছে, আমি তো নিই নাই বায়োলজি ক্লাস 1 এর। তোমাদের B1 এর টপিক কি ছিল, আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাও তো, B1 এর টপিক কি ছিল। B1 এ ব্লাড ছিল, ওয়াও, তাহলে তো খুব ভালো। B1 এ যেহেতু ব্লাড, কে ক্লাস কে নিছে, সঞ্চারী, কে নিছে ক্লাস, আমি একটু দেখো তো। ভেরি গুড, সঞ্চারী ক্লাস নিছে। লাভলি গার্ল, ও খুব সুন্দর ক্লাস নেয়। হ্যাঁ, তো ও যেহেতু ক্লাস নিয়েছে, ও ডেফিনেটলি একটা কথা তোমাদেরকে বলছে, সেটা হচ্ছে ভেন্ট্রিকল থেকে কিন্তু সবসময় আর্টারি বের হয়, তাই না। আমরা লেফট ভেন্ট্রিকল থেকে দেখছিলাম যে অ্যাওর্টা বের হয়, সব থেকে বড় আর্টারি বের হয়। তারপরে রাইট ভেন্ট্রিকল থেকে আমরা পাইছিলাম পালমোনারি আর্ট হয়। তো আলটিমেটলি কি বলতো, ভেন্ট্রিকল থেকে সবসময় আর্টারি বের হয়, এটা আমরা জানবো। ঠিক আছে, এবং অ্যাট্রিয়াম থেকে বের হয় না, অ্যাট্রিয়ামে ঢোকে সবসময় ভেইন। অ্যাট্রিয়ামে কে ঢুকে, ভেইন ঢুকে, তাই না। আমরা যদি চিন্তা করি, রাইট অ্যাট্রিয়ামে কি ঢুকছিল, রাইট অ্যাট্রিয়ামে তিনটা ভেইন ঢুকছিল। ওই যে তোমার সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, আর একটা হচ্ছে
করোনারি সাইনাস। তাহলে এটা মনে রাখো, যেহেতু আগের ক্লাস করা হয়েছে, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল থেকে সবসময় আর্টারি বের হয়, এবং ভেইন সবসময় কোথায় ঢুকে? ভেইন সবসময় অ্যাট্রিয়ামে ঢুকে। তাহলে দেখো তো, এদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম দুইটা চেম্বার আছে ওদের, একটা হচ্ছে ভেন্ট্রিকল আর একটা হচ্ছে অ্যাট্রিয়াম বা অরিকল। এটা হচ্ছে অরিকল, অরিকল মানে হচ্ছে অ্যাট্রিয়াম, ঠিক আছে? তাহলে অরিকলে কি প্রবেশ করবে? ভেইন প্রবেশ করবে। দেখো তো অ্যাট্রিয়ামে কি, অরিকল মানে কি অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামে হলে ভেইন প্রবেশ করবে। তার মানে এদের এই কয়টা, এদের এই কয়টা বলতো? এদের মাত্র দুইটা হার্ট চেম্বার, ঠিক আছে? একটা হচ্ছে কি তোমার অ্যাট্রিয়াম, আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়ামে কি করবে? ভেইন প্রবেশ করবে। তো ভেইন যেটা প্রবেশ করে ওটার নাম কি? সাইনাস ভেনোসাস। দেখছো, ভেনোসাস, ভেইন প্রবেশ করে কোথায়? তাহলে অ্যাট্রিয়াম। এবং দেখো তো, ওদের অ্যাট্রিয়ামে প্রবেশ করলো, প্রবেশ করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় নিয়ে যাবে? ভেন্ট্রিকলে। এন্ড ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই বের হয়ে যায়। তাহলে ভেন্ট্রিকল থেকে কি বের হয় সবসময়? দেখো তো, ভেন্ট্রিকল থেকে সবসময় আর্টারি বের হয়। তাহলে ভেন্ট্রিকল থেকে যেটা ওদের বের হবে ওটার নাম কি? বালবাস আর্টারিওসাস। এই দেখো, আর্টারি থেকে আসছে আর্টারিওসাস। তাহলে এদের বডিতে কার্বন ডাই অক্সাইড মিক্সড আপ ব্লাড প্রবেশ করে, সেই কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডেই বের হয়ে যায়। এই জন্য এদের হার্টকে বলা হয় ভেনাস হার্ট। কারণ কি? এদের বডিতে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড সার্কুলেট করে, কখনো অক্সিজেন রিচ ব্লাড কিন্তু দেখছি না। আর আমরা গত ক্লাসে যখন পড়ছিলাম, ব্লাডে ডেফিনেটলি সঞ্চারিত তোমাদের দেখাইছিল, একদিকে কার্বন ডাই অক্সাইড ব্লাড আসে, ওটা বের হয়ে লাংস থেকে আবার অক্সিজেন্টেড ব্লাড আমাদের বডিতে ঢুকে যায়। এবং তার মানে কি, আমাদের হার্টে কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে, অক্সিজেন যুক্ত রক্ত আসে, কিন্তু এদের হার্টে কি? অনলি এক টাইপের, অনলি কার্বন ডাই অক্সাইড যুক্ত ঢুকে এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বের হয়ে যায়। এই জন্য এদেরকে বলা হয় ভেনাস হার্ট। কি বলা হয়? ভেনাস হার্ট। আর এখানে যেহেতু অনলি কার্বন ডাই অক্সাইড, তাই না, ওয়ান টাইপ, ওয়ান ওয়ে ব্লাড, মানে কি কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড অনলি, এই জন্য এদেরকে বলা হয় সিঙ্গেল সার্কিট ব্লাড ফ্লো। এখানে কিন্তু ডবল সার্কিট নেই, ডবল সার্কিট ছিল আমাদের মানুষে, তাই না? ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা আমরা পড়বো, তাহলে এটা একটু দেখো। হার্ট অফ রোহুফিশ ইজ কল্ড, একটু সুন্দর মতো এটা আনসার করে দাও। হার্ট অফ রোহুফিশ ইজ কল্ড, তারপরে আমরা ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা পড়বো। ইজিলি, হ্যাঁ, খুব সোজা ভাবে চিন্তা করবা। মিকদাদ, আমি কিন্তু তোমার আনসার দিয়েছি, হ্যাঁ। ওকে, গুড। এটা হচ্ছে ভেনাস হার্ট, তাই না? এই বাইসাইকেল হার্ট কে আনসার করলা, ম্যাট দিব। বাইসাইকেল হার্ট তো মানুষের, তাই না? ভেনাস হার্ট অথবা কি সিঙ্গেল সার্কিট হার্ট। আর মানুষের যে বাই সার্কিট বা বাইসাইকেল বা চারটা তোমার হচ্ছে গিয়া চেম্বার থাকে। আর ওদের কি, ওদের হার্টের চেম্বার থাকে হচ্ছে দুইটা, বাট এটা কি সিঙ্গেল সার্কিট না, প্রবাহিত সার্কিট। এবং এটা কি বলা হয়? সিঙ্গেল সার্কিট বা ভেনাস। ভেনাস কথাটার অনেকগুলো নাম আছে। এটা হচ্ছে সিঙ্গেল সার্কিট বা অনলি কার্বন ডাই অক্সাইড, বা এটাকে আমরা বলতে পারি, ঠিক আছে, ভেনাস হার্ট বা সিঙ্গেল সার্কিট হার্ট। এবং ভেনাস হার্টে সবসময় কি, সিঙ্গেল সার্কিট হার্টে চেম্বার কয়টা থাকবে? চেম্বার থাকবে দুইটা, ঠিক আছে? আর বাইসাইকেল হার্ট কাদের? বাইসাইকেল হার্ট হচ্ছে হিউম্যানে, যেখানে চেম্বার থাকবে চারটা, 4 চেম্বারস থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা ওদের রেসপিরেটরি সিস্টেমস পড়বো। রেসপিরেটরি সিস্টেমস পড়ার আগে ব্লাড সার্কুলেটরি সিস্টেম থেকে একটা মজার জিনিস দেখবো। দেখো, এটা হচ্ছে ওদের হার্ট, এটা খুব বেশি তোমাদের বোঝানোর দরকার নেই, আমি একবার জাস্ট দেখাবো। এই দেখো, ওদের হার্ট থেকে কার্বন ডাই অক্সাইড মিক্সড আপ ব্লাডেই বের হচ্ছে, ঢুকতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্লাড, বেরো হচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্লাড। এখন এটা হচ্ছে রুই মাছ, ওদের বডি। এই যে এটা মনে করো ওদের রুই মাছ, ওদের বডি। হোল বডিতে কি কার্বন ডাই অক্সাইড মিক্সড আপ ব্লাড সাপ্লাই দেওয়া যাবে? যাবে না। সেই জন্য এদেরকে অক্সিজেনেটেড করার জন্য হার্ট থেকে এই যে যে ভেসেলটা বের হয়, ওই ভেসেলটা কোথায় প্রবেশ করতে হবে? অবশ্যই গিলসে প্রবেশ করতে হবে। তো গিলস থাকে 4 পেয়ার্স, ঠিক আছে? এই লাইনটা পরীক্ষায় তোমাদের আসবে, গিলস কত পেয়ার্স? 4 পেয়ার্স, 4 পেয়ার্স, ঠিক আছে? এন্ড হার্ট থেকে যে ব্লাড গুলো, আর্টারি গুলো বের হয়, এগুলোর নাম কি হবে? ডেফিনেটলি আর্টারি হবে। এন্ড গিলস রিলেটেড আর্টারি যেগুলো কার্বন ডাই অক্সাইড মিক্সড আপ ব্লাড তোমার কোথায় নিয়ে যায়? গিলসে নিয়ে যায়। এগুলোর নাম কি হবে? কার্বন ডাই অক্সাইড মিক্সড আপ ব্লাড, আমি নীল দিলাম। এগুলোর নাম হবে কি? গিলস রিলেটেড আর্টারি। কি নাম হবে বলো? ব্রাঙ্কিয়াল আর্টারি। কি হবে? ব্রাঙ্কিয়াল আর্টারি। এবং ওরা কোথায় প্রবেশ করতেছে? গিলসে প্রবেশ করতে হচ্ছে। কি করতেছে? গিলসে প্রবেশ করতেছে, তাই না? তাই এদের নাম হবে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, যারা কার্বন ডাই অক্সাইড মিক্সড আপ ব্লাড কোথায় নেয়? হার্ট টু গিলস। গিলস কত? 4 পেয়ার্স।
তাহলে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি কত পেয়ার্স হবে? 4 পেয়ার্স হবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি কি প্রবেশ করবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকাবে। 4 পেয়ার্স। গিলসও 4 পেয়ার্স। ঠিক আছে, এখন দেখো তো গিলসে কি হার্ট থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে গেল ওকে অক্সিজেনেটেড করার জন্য। এখন গিলসে কি হবে? 4 পেয়ার্স গিলসে অক্সিজেনেটেড হয়ে যাবে। এখন অক্সিজেনেটেড হয়ে গেল রক্ত, এখন কি হোল রুই মাছে তোমার এই রক্তটা দেয়া যাবে। তাহলে গিলস থেকে কি বের হবে? আবার আর্টারি বের হবে অক্সিজেনেটেড রক্ত দেওয়ার জন্য। ঠিক আছে, এই আর্টারি গুলোর নাম হবে ব্রাঙ্কিয়াল আর্টারি। এগুলোর নামও হবে ব্রাঙ্কিয়াল আর্টারি, যেহেতু গিলস রিলেটেড আর্টারি। এরা কি হচ্ছে? গিলস থেকে বের হচ্ছে, তাই এদের নাম কি হবে? ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি কি অক্সিজেনেটেড ব্লাড কোথায় বহন করবে বলো? এদের ডিরেকশনটা হবে গিলস টু বডি, তাই না? পুরা রুই মাছের বডিতে। ঠিক আছে, আর এটা অক্সিজেন্টেড ব্লাড। আর যেহেতু গিলস 4 পেয়ার্স, ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিও কয় পেয়ার্স? এরাও তোমার 4 পেয়ার্স হবে। 4 পেয়ার্স। ওকে, এই ডিরেকশনটা যতটুকু পড়াই দিলাম, ডিরেকশনটা ইম্পর্টেন্ট। আর কোনটা কি কয়টা? তো গিলস রিলেটেড যা ব্রাঙ্কিয়াল, গিলস 4 পেয়ার্স, তাহলে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিও 4 পেয়ার্স, ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিও 4 পেয়ার্স। হার্ট টু গিলস ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হার্ট টু গিলস। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, কিছুই না, অলরেডি বলে ফেললাম। গিল বারবার লিখে দেই 4 পেয়ার্স। ঠিক আছে, এই গিলস ঢেকে রাখে কে? অপারকুলাম, ওই যে। আর দুইটার মধ্যে যে মেমব্রেনের নাম কি? ওটার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেকাল মেমব্রেন। এবার সে এয়ার ব্লাডার অফ রোহফিশ, খুবই ইম্পর্টেন্ট। এয়ার ব্লাডার অফ রোহফিশ পড়তে হবে। এটা দুইটা চেম্বার থাকে, একটা অ্যান্টেরিয়র চেম্বার আর একটা পোস্টেরিয়র চেম্বার। ঠিক আছে, এখন এয়ার ব্লাডারের একটা কাজ হচ্ছে অক্সিজেন রিজার্ভিয়ার। এরা অনলি অক্সিজেন রিজার্ভিয়ার, এরা নাইট্রোজেন রিজার্ভ করে, কার্বন ডাই অক্সাইড রিজার্ভ করে। এটা কিন্তু পরীক্ষায় আসে। এরা কি করে? বুয়েন্সি বা বুয়েন্সি যত আছে তার মানে এদের ভারসাম্য রক্ষা করে, তাই না? এখন এদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে রিসিভ সাউন্ড। এরা কিন্তু সাউন্ড রিসিভ করে। এদের যে রুই মাছের যে কান আছে, কানের ভিতরে তোমার হচ্ছে মেবেরিয়ান, ভেভেরিয়ান, ওয়েবেরিয়ান, ওটার উত্তর আসলে হবে ওয়েবেরিয়ান টিউবিউলস বা ওয়েবেরিয়ান কিছু সেলস আছে। কি আছে বলতো? কিছু ওয়েবেরিয়ান বা ভেভেরিয়ান কিছু সেলস আছে, যেগুলো ওদের কানে থাকে, ইয়ারে থাকে, তাই না? ওদের ওই কানের ভেভেরিয়ান সেলস এর সাথে এই যে তোমার এয়ার ব্লাডারের একটা কানেকশন আছে। ওই কানেকশনটার নাম হচ্ছে ডাকটাস নিউমেটিকাস। এটার নাম কি? ডাকটাস নিউমেটিকাস। এই ডাকটাস মিউটিকাস এর তাহলে কানেকশন কি বলতো? এই কানেকশনটা আসে, এটা হচ্ছে বিটুইন কি বলো? বিটুইন এয়ার ব্লাডার অ্যান্ড ওয়েবেরিয়ান সেলস অফ ইয়ার। তাহলে দেখো তো, এয়ার ব্লাডারের সাথে ওয়েবেরিয়ান সেলস অফ ইয়ার্স এর কানেকশন আছে ডাকটাস নিউমেটিকাস এর মাধ্যমে। তার মানে এয়ার ব্লাডার কি? রিসিভ সাউন্ডস, প্রডিউসেস সাউন্ডস। ঠিক আছে, ইউরোজেন্টাল সিস্টেম এটা তেমন একটা দরকার নেই। এখান থেকে যেটা লাগবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। একটা রুই মাছ যখন তোমার লার্ভা স্টেজে থাকে, লার্ভা মানে কি? রুই মাছটা দেখতে রুই মাছের মতো না, একদম দেখো একদম লিক লিক একটা দশা দেখতে, কিন্তু রুই মাছের মতো না, এটাকে বলা হয় লার্ভা স্টেজ। ঠিক আছে, এই লার্ভা স্টেজটা থাকে হচ্ছে 72 আওয়ার্স। কত? 72 আওয়ার্স থাকে লার্ভা স্টেজটা। এবং 72 আওয়ার্স যেই শেষ হয়, 96 আওয়ার্স শুরু হয়, লার্ভা স্টেজটা দেখতে মোটামুটি রুই মাছের মতো হয়ে যায়। তখন এদেরকে বলা হয় ফিঙ্গারলিংস। তখন এদেরকে কি বলা হয় বলতো? ফিঙ্গারলিংস বলা হয়। তখন এদেরকে কি বলবো আমরা? ফিঙ্গারলিংস বলবো। তখন এদেরকে কি বলবো আমরা? ফিঙ্গারলিংস বলবো। তাহলে লার্ভা স্টেজ কত থাকে দেখো তো? আফটার 72 আওয়ার্স লার্ভা স্টেজ ইজ টার্মিনেটেড। আর 96 আওয়ার্সে কি হয়? লার্ভা বিকামস ওয়েল ডেভেলপমেন্ট, তাই না? একদম ইসের মতো। এটাকে কি বলা হয়? ফিঙ্গারলিংস। খুব ইম্পর্টেন্ট। এবারে আসে এখান থেকে কয়েকটা লাইন লিখে দিব যেটা পরীক্ষায় আসে। কোনটা কত আওয়ার্সে, ফার্টিলাইজেশনের পরে কোনটা কত আওয়ার্সে তৈরি হয়? এয়ার ব্লাডার পরীক্ষায় আসে, এটা হচ্ছে 48 আওয়ার্স। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, কারণ ব্লাডার যেহেতু ইম্পর্টেন্ট রিটেনের জন্য। এখানে তোমাদের একটাই ইম্পর্টেন্ট রিটেনের জন্য এইচএসসি তে, সেটা হচ্ছে এয়ার ব্লাডারের কাজ। আর কিছু খুব একটা কিন্তু ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এয়ার ব্লাডারের কাজটা ইম্পর্টেন্ট। তাই ব্লাডারের এটা ইম্পর্টেন্ট, আর অবজেক্টিভে তো সবই ইম্পর্টেন্ট যা বললাম, তাই না? এয়ার ব্লাডারটা তৈরি হয় 48 আওয়ার্সে। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট লার্ভা থাকে হচ্ছে 72 আওয়ার্স। আর 96 আওয়ার্স হচ্ছে তোমার ফিঙ্গারলিংস তৈরি হয়। দ্যাটস ইট।
তাহলে তোমাদের সব থেকে ফেভারিট স্লাইডে চলে আসছি ভাইয়া। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে বা বুঝতে পারছো। তো যাদের যে সমস্যা আছে, ক্লাস করার পরে আবার ভিডিওটা থাকবে, রেকর্ড থাকবে, পিডিএফও আমি তোমাদেরকে আপলোড করে দিব। ক্লাস করার পরে খুব সুন্দর সুন্দর বুঝাই দিবা ডাবল সার্কুলেশনের অ্যাডভান্টেজটা কি। ডাবল সার্কুলেশনের অ্যাডভান্টেজটা হচ্ছে, ডাবল সার্কুলেশনের অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে দেখো তো, হার্টেই কি মেইনলি পাম্পিং, তাই না? তো আমাদের রেসপিরেটরি অর্গান লাংস কি করে, শুধুমাত্র কি করে, অক্সিজেন্টেড করে। তাহলে লাংসের উপর প্রেশারটা কম হয় না? আর ওদের হার্ট কি, ওদের লাংস কি করে দেখো তো, ওদের গিলস কি করে? ওদের তো লাংস নাই, ওদের রেসপিরেটরি অর্গান কি, গিলস। ওদের রেসপিরেটরি অর্গান কি, গিলস। ওদের হার্ট কি করে, ওদের হার্টটা শুধুমাত্র হার্ট থেকে গিলসে রক্ত পাঠায়। আর ডাবল সার্কুলেশনে হয় কি, হার্ট থেকে লাংসেও পাঠায়, আবার লাংস থেকে হার্ট আসে, আবার হার্ট থেকে সারা শরীরে যায়। ডাবল সার্কুলেশনে কি হয় তাহলে, হার্টটাই কিন্তু শুধু পাম্পিং, হোল বডিতে পাম্প করার জন্য ব্যবহার করা হয়, তাই না? তাহলে লাংসটা কিন্তু খুব ইজিলি তোমার পাম্প করতে পারে, লাংসটা কিন্তু খুব ইজিলি অক্সিজেনেটেড করতে পারে। কিন্তু রুই মাছ দেখো বেশি দিন তো বাঁচে না। কারণ কি, বা এদের বডি কিন্তু নীল নীল থাকে, কেন নীল থাকে, এরা এত অক্সিজেনেটেড করতে পারে না। কারণ ওদের গিলস একদিকে কি করে বলতো, এদের গিলস একদিকে তোমার খুব সুন্দর মতো অক্সিজেনেটেড করে, আবার দেখো ওদের আরেকটা কাজ কি দেখো, অক্সিজেনেটেড করার পরে আবার হোল বডিতে পাঠানো। তার মানে গিলসের উপর প্রেসার পড়ে যায় না। এই জন্যই অনুন্নত শ্রেণীর যত প্রাণী আছে এরা আগে আগে মারা যায়, বা লাইফ টাইমটা এতটা বেশি হয় না। মানুষদের সবকিছুই কি খুব সুন্দর মতো থাকে। বুঝতে পারছো তাহলে অ্যাডভান্টেজটা এটাই। তাহলে ভাই এতটুকুই থাকুক তোমাদেরকে। মোটামুটি ডিপি চলে গেছিলাম, অবজেক্টিভ যা বলছি মেডিকেল ডেন্টালেও এখান থেকে 90% কাভার হবে। অন্য জিনিসগুলো, ফিশের হিয়ার ওদের কানে ওই যে অপারকুলামটা ঠিক পাশেই থাকে, দুই পাশে। ঠিক আছে, তাহলে আর তেমন কিছু বলার নাই। ক্লাসটা তাহলে আজকে এখানের মতো শেষ করে নিই, সামনে হয়তো বা আবার আসবো।